আসসালামু আলাইকুম সবাইকে। আমি সাফির সর্দার অভিক। স্কুল ম্যাথমেটিক্স ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা নবম শ্রেণীর অষ্টম অধ্যায় সুষম ও যৌগিক ঘনবস্তু পরিমাপের 12তম ক্লাস শুরু করতে যাচ্ছি। আমাদের এটার পরে হচ্ছে আর একদিন ক্লাস লাগবে, অর্থাৎ 13তম ক্লাসে যে আমাদের সম্পূর্ণ চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে। আর আজকে আমরা কি শিখবো না, আজকে আমরা অ্যাপ্লিকেশনে যাব, প্রয়োগ করব। আমরা অনুশীলনীর প্রশ্ন সমাধান করব 7 থেকে 10 নাম্বার, মানে 7, 8, 9, 10 চারটা প্রশ্ন সলভ করব। এখন তোমরা ভাবতে পারো মাত্র চারটা, বিষয়টা হচ্ছে চারটার ভেতরে আরো ম্যাথ আছে, মানে ওই 7-এর 1, 7-এর 2, 7-এর 3 এরকম, বুঝতে পারছো? তো এখন কেন বললাম আমি অ্যাপ্লিকেশনে যাচ্ছি, আজকে নতুন কিছু শিখবো না। বিষয়টা হচ্ছে কি, আমরা সব সুষম আহ, যেই ঘনবস্তু আছে সেগুলো সম্পর্কে জেনেছি। যেমন আমরা কনক সম্পর্কে জানি, আমরা হচ্ছে তোমার কি জানি বলতো, সিলিন্ডার সম্পর্কে জানি, তারপর হচ্ছে আমরা প্রিজম সম্পর্কে জানি, আমরা পিরামিড সম্পর্কে জানি। তো এখন হচ্ছে পিরামিড রিলেটেড তোমাদের যেই অনুশীলনীর প্রশ্ন আছে আমরা সেগুলো সমাধান করব। এখন তোমাদের এটা শুরুই হচ্ছে 7 নাম্বার প্রশ্নটা থেকে। তো এখানে বলা হচ্ছে যে 8√2 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট বর্গাকৃতি ভূমির ওপর ঠিক মাঝখানে √66 মিটার উঁচু একটি খুঁটি স্থাপন করে তাঁবুটি নির্মাণ করা হয়েছে। এটা একটা তাঁবু। জিনিসটা কিভাবে নির্মাণ করা হয়েছে? এরকম একটা এত বড় না, এরকম একটা বর্গাকৃতির জায়গার, আর প্রত্যেকটা বাহু সম্পর্কে তুমি জানো, তার মানে তোমার এটা তো একটা পিরামিড, তাই না? যেহেতু একটা শীর্ষ আছে, হেলানো তল আছে, আর একটা বহুভুজ আকৃতির ভূমি আছে, বহুভুজের একটা ভূমি আছে। তো এখন এই ভূমি হচ্ছে আবার বর্গাকৃতির, আর প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য তুমি জানো, ভালো কথা। আর ঠিক মাঝখানে দেখো তো, বর্গের ঠিক মাঝখানের বিন্দু কোনটা হয়? বর্গের ঠিক মাঝখানের বিন্দু হয় হচ্ছে নর্মালি কর্ণদ্বয়ের ছেদবিন্দুটা। এইখানে ঠিক মাঝখানে একটা খুঁটি স্থাপন করা হয়েছে, যেরকম এই হচ্ছে এখানে একটা খুঁটি। এরপর হচ্ছে তোমাদের এই তাঁবুটা নির্মাণ করা হচ্ছে কিভাবে, যে এরপর হচ্ছে তোমার হচ্ছে এরকম, এই হচ্ছে তোমাদের তাঁবুটা দেখতে এমন। তো তুমি তাহলে এই তাঁবুর যে ভূমি, দেখো এই যে এই ভূমিটা, এই ভূমির যে চারটা বাহু, যে বর্গ, এটা যেহেতু বর্গ, এর চারটা বাহুর দৈর্ঘ্য সেম, আর এই বাহুটার দৈর্ঘ্য তুমি জানো। ধরো এটা এ দিয়ে প্রকাশ করলে এটা হবে 8√2। আর এই যে এই বর্গাকৃতি ভূমির ওপর যে খুঁটিটা, এই যে এই কলমটাই চিন্তা করো, এই যে কলমের শীর্ষ, অর্থাৎ এই লেন্থটুকু, অর্থাৎ উচ্চতাটা তুমি জানো। তো আমরা লিখতে পারি এটি হচ্ছে কি আমাদের পিরামিডের উচ্চতা। এটা হচ্ছে কত? √66 মিটার, আর এটা এত মিটার। এখন কথা হচ্ছে এই দুইটা তথ্য তোমাকে দেওয়া আছে, দুইটা না তিনটা। এক হচ্ছে আকৃতির ভূমি, প্রত্যেকটা বাহু বর্গের, আর পিরামিডের উচ্চতা দেওয়া। এখন প্রথম প্রশ্ন, তাঁবুটির ধারের দৈর্ঘ্য নির্ণয় করো। তাঁবুটির ধারের দৈর্ঘ্য নির্ণয় করো। ধার বলতে জানি আমাদের কি ছিল, মেইনলি বেসিক্যালি ধার বলতে হচ্ছে তোমাকে এই যে এইটা বোঝানো হচ্ছে। কোনটা আমি দেখাচ্ছি, আগে প্রশ্নগুলো পড়ি। এরপর হচ্ছে প্রতি বর্গমিটারে 200 টাকা হিসেবে কত টাকার কাপড় কিনতে হবে। এই যে তাঁবু কি বলতো, এই যে কাপড়গুলা হেলানো তল বা 500 তলের ক্ষেত্রফলটা চাচ্ছে, তার মানে 500 তলের ক্ষেত্রফল তুমি বের করে লিখবো যে এত বর্গমিটারে খরচ হয় 200 টাকা, 1 বর্গমিটারে খরচ হয় এত টাকা, তাহলে এত বর্গমিটারে কত টাকা খরচ। এই হচ্ছে দ্বিতীয় প্রশ্নের কনসেপ্টটা। 3 নম্বর প্রশ্ন হচ্ছে তাঁবুর ভেতরে কতটুকু বায়ুপূর্ণ ফাঁকা জায়গা আছে তা নির্ণয় করো। তাঁবুর ভেতরে ফাঁকা জায়গা, তার মানে কি বোঝানো হচ্ছে? এটা আয়তন বোঝানো হচ্ছে, তাই না? কারণ বাতাস তো ত্রিমাত্রিক, তাই না? ত্রিমাত্রিক জায়গা জুড়ে থাকবে, ত্রিমাত্রিক জায়গা জুড়ে থাকবে। তো এটা কি বোঝানো হচ্ছে? এখানে তোমাকে আয়তন বের করতে বলতেছে। এখন আমরা সলভ করব প্রথম প্রশ্নটা, ঠিক আছে? প্রথম প্রশ্নটা কি বের করব? তাঁবুটির ধারের দৈর্ঘ্য নির্ণয় করো। এখন এটার জন্য আমি তোমাদের একটা জিনিস দেখাই। তো আগে একটু দেখে রাখি আবার, যে আমাদের এই যে বর্গাকৃতি ভূমি, তাই না? এই ভূমিটা সম্পর্কে তুমি জানো, এই ভূমির প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য হচ্ছে 8√2 মিটার, আর হচ্ছে উচ্চতাটা তুমি জানো, উচ্চতাটা হচ্ছে আমাদের √66 মিটার। এ হচ্ছে কি আমাদের একটা বাহুর দৈর্ঘ্য, তাই না? এটা হচ্ছে ভূমির বাহু, এ ইকুয়ালস টু আসতেছে হচ্ছে 8√2
মিটার। আচ্ছা, তো এখন দেখো এই হচ্ছে নরমালি এই হচ্ছে আমাদের পিরামিডটা দেখতে এমন হবে, তাই না? দেখো তো পিরামিডটা দেখতে এমন হবে না? এখানে আমি হেলানো তল কয়টা হবে বলো তো? 4টা। হেলানো তল হবে 4টা, আমি 2টা দিচ্ছি, কারণ আছে 2টা দেওয়ার। তো এই হচ্ছে দেখো, তোমরা চিন্তা করো না এরকম হেলানো তল ওই পাশেও 2টা আসছে, চিন্তা করে নাও। তাহলে এই হচ্ছে আমাদের পিরামিডটা। এখন এখানে ধারের দৈর্ঘ্য বের করতে চাচ্ছি আমরা। ধার বলতে বেসিক্যালি বোঝাচ্ছে যে এইটা, ওই যে 2টা তল যেভাবে কানেক্ট হচ্ছে, তাই না? 2টা তল যেভাবে কানেক্ট হচ্ছে, এটাকে আমরা বলছিলাম ধার। তো এখন তোমাকে বের করতে হবে, তাহলে বলো তো এই যে এই দৈর্ঘ্যটা দেখো, এই যে পিরামিডের শীর্ষ, আর এই যে দেখো এই যে ভূমির একটা কোণ, এই শীর্ষ থেকে একটা কোণের যে সংযোগ রেখাটা, অর্থাৎ এই দৈর্ঘ্যটা তোমাকে বের করতে হবে। বুঝা যাচ্ছে? দেখো তো আবার এই দৈর্ঘ্যটা তোমাকে বের করতে হবে। এখন এই দৈর্ঘ্যটাকে তুমি কিভাবে বের করতে পারো? এই কনসেপ্টটা থেকে। এটা তো একটা বর্গ, তাই না? মনে রাখো যে তুমি এই শীর্ষ থেকে উচ্চতাটা জানো, এই যে উচ্চতাটা, অর্থাৎ দেখো এই যে বর্গের কেন্দ্র থেকে উচ্চতা কি, এটা না? দেখো এই যে কেন্দ্র, এটা চিন্তা করো, এই কেন্দ্র থেকে একদম এই যে উচ্চতা, এই লেন্থটুকু তুমি জানো, বুঝতেছো? এই লেন্থটুকু তুমি জানো। এখন আমাদের এই যে কেন্দ্রটা হয় হচ্ছে বর্গের কর্ণদ্বয়ের ছেদবিন্দুটা। তো তোমাকে বের করতে হবে যেহেতু এইটা, খেয়াল করো, এইটা যেহেতু বের করতে হবে, তুমি এখন এই ফাঁকা অংশ থেকে খেয়াল করো, তোমাকে বের করতে হবে এইটা, তাই না? এখন দেখো তুমি হচ্ছে এই যে এই সেন্টার থেকে একদম এই হাইট পর্যন্ত উচ্চতা তুমি জানো। তার মানে দেখো এইখান থেকে তুমি এইটা জানো, দেখো বুঝো কথাটা, এই যে যেই কলমটা আমার যেভাবে যাচ্ছে এইটা তুমি জানো। এখন তোমাকে বের করতে হবে এইটা। তার মানে আলটিমেটলি তুমি যেহেতু এই হাইটটা জানো, আর তোমাকে বের করতে হবে এই দৈর্ঘ্যটা, খেয়াল রাখো তো, ধরো এখানে আমি এই যে এই কলমটা তো হইলো, আর এই যে আমার হাত দিয়ে যে এই একটা দাগ দিচ্ছি, এটাই তোমার ধার, তাই না? খেয়াল করতে পারো এই যে এই বাহুর সাথে এই যে এই দাগটার সাথে, এই দাগটার সাথে উচ্চতাটা আছে সমকোণে, তাই না? লম্বলম্বী ভাবে আছে না? দেখো তো এই দাগটার সাথে উচ্চতাটা আছে সমকোণে, আর আমার ধার হচ্ছে যে এইটা। তার মানে এইটা দেখতে কিন্তু একটা সমকোণী ত্রিভুজের শেপ নিচ্ছে। খেয়াল করো এই সমকোণী ত্রিভুজের, দেখো তুমি এইটা জানো, জানো না মানে এটা হচ্ছে কি বলতো, কর্ণের অর্ধেক, এটাকে আমরা বলি অর্ধকর্ণ। এই অর্ধকর্ণের উপরে হচ্ছে দেখো এই উচ্চতাটা, অর্থাৎ এটা হচ্ছে আমাদের উচ্চতা, এটা হচ্ছে উচ্চতাটা। আর উচ্চতার সাথে লম্বালম্বী ভাবে আছে কি বলতো, অর্ধকর্ণ। তার মানে দেখো উচ্চতার সাথে লম্বালম্বী ভাবে আছে হচ্ছে কি অর্ধকর্ণ। আর তোমাকে বের করতে হবে এই যে এইটা, তাই না? এইটা আমাদের কি হবে বলতো? এইটা হবে হচ্ছে আমাদের অতিভুজ। অতিভুজ না, এখানে আমরা কি লিখবো বলতো? এটাকে আমরা লিখবো হচ্ছে ধার। তার মানে আমরা বুঝতেছি এই যে একটা ত্রিভুজ শেপ আসতেছে, সমকোণী ত্রিভুজ শেপ আসতেছে, এই সমকোণী ত্রিভুজের যেই কি বলতো অতিভুজটা হবে, সেটাই হচ্ছে আমাদের ধার। আবার খেয়াল রাখো, এই দেখো এটা তোমাদের ধার, তাই না? এই যে শীর্ষ থেকে এই যে বর্গের কর্ণ, এটা হচ্ছে ধার। তুমি হচ্ছে দেখো এই যে শীর্ষ, এটা জানো, এই হাইটটুকু জানো, তাহলে এই যে এই হাইট জানো, এইখান থেকে এই যে এইটা হচ্ছে তাহলে ভূমি, যেটা হচ্ছে অর্ধকর্ণ, যে অর্ধকর্ণ, আর ঠিক লম্ব হচ্ছে কি বলতো উচ্চতা, আর এটা বের করতে হবে ধার। এখানে ধার আমাদের, এটা ধার, এটা উচ্চতা, এটা অর্ধকর্ণ। এখন যেহেতু তুমি বর্গের প্রত্যেকটা বাহু সম্পর্কে জানো, প্রত্যেকটা মানে এই যে বর্গাকৃতি যে ভূমি, এই ভূমির প্রত্যেকটা বাহু যে জানো, তাহলে তুমি আমাকে বলো তো এই ওই বর্গের, এই বর্গের কর্ণ কত হবে? কর্ণের দৈর্ঘ্য বলো। বর্গের কর্ণ তোমরা কিভাবে বের করো? √2a, √2a মানে বাহুর দৈর্ঘ্য। তাহলে এটা আসবে হচ্ছে আমাদের √2a একক। তার মানে এটা আসবে হচ্ছে √2 ইন্টু 8√2 মিটার। তাহলে এটা আমাদের কত আসবে বলো? 16 মিটার। বাট আমাদের কিন্তু পুরা কর্ণের দৈর্ঘ্য লাগবে না, আমাদের লাগবে অর্ধেক কর্ণের দৈর্ঘ্য, অর্থাৎ অর্ধকর্ণ লাগবে। সুতরাং আমরা লিখতে পারি যে অর্ধকর্ণ, অর্ধকর্ণ সেটা হচ্ছে আমাদের 16/2 মিটার, 16/2 অর্থাৎ 8 মিটার। বুঝে গেছে? আর উচ্চতা তো তুমি আগে থেকেই জানো, √66। তাহলে আমাকে বলো ধারের ফর্মুলা তুমি কি লিখবা বলো তো? সমকোণী ত্রিভুজের কনসেপ্ট অনুসারে আমরা তাহলে লিখতে পারি ধার স্কয়ার ইকুয়াল টু অর্ধকর্ণ
স্কয়ার প্লাস উচ্চতা স্কয়ার, তাই না? এটা হচ্ছে আমাদের ধার বের করার ফর্মুলাটা। দেখো ধার স্কয়ার ইকুয়াল টু কি হবে বলো তো, অর্ধকর্ণ স্কয়ার প্লাস উচ্চতা স্কয়ার। তো এখন আমরা তাহলে এই ভ্যালুগুলো বসিয়ে দিই। অর্ধকর্ণ আমরা পাচ্ছিলাম হচ্ছে 8 মিটার, তাহলে 8 স্কয়ার প্লাস উচ্চতা আসতেছিল আমাদের √66, তাহলে এটার স্কয়ার। আচ্ছা, তাহলে এখান থেকে তাহলে আমরা কি পাবো বলতো, ধার স্কয়ারে এটার ভ্যালুটা আসবে আমাদের, এখানে তো 8 × 64 আর হয়ে যাবে এটা 66, তাহলে এটা কত আসবে, ধার কি আসবে √130, √130 ভ্যালু হচ্ছে 11.40 মিটার। এই হচ্ছে আমাদের ধার। এখন তোমরা বলতে পারো তোমাদের বইয়ে কিন্তু ধার বের করার কনসেপ্ট অনুশীলনীর আগে শেখায় নাই, অনুশীলনীর প্রশ্ন আসার আগে কিন্তু শেখায় নাই। বিষয়টা হচ্ছে এত তো এভাবে শেখানো যাবে না, তোমাদেরকে এইটাই যে তুমি কোন সিচুয়েশনে তুমি পড়তেছো, তুমি কিভাবে থিঙ্কিং করতেছো, কি কি ডাটা তোমার কাছে আছে, কি কি ডাটা তোমার কাছে নাই, আর কি কনসেপ্ট তুমি জানো, প্রদত্ত ডাটা আর কনসেপ্টকে ইউটিলাইজ করে তুমি যখন এগুলো বের করা শিখতে পারবা, তখনই তোমার কাছে দেখবা যে ম্যাথ অনেক সহজ হয়ে গেছে। আর এটা আসলে প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে, প্র্যাকটিস না করলে কিন্তু এগুলো হবে না। তোমাকে এই প্রশ্ন শুরু করার আগে আমি বলছিলাম যে সমকোণী ত্রিভুজ আসবে এই সে হ্যান ত্যান, মানে তোমাকে এটা আগে থেকেই ধারণা, মানে টিচারদের ধারণা বা প্রশ্ন যারা রেডি করছে তাদের ধারণা তোমরা সমকোণী ত্রিভুজ ভালোভাবে জানো, এই কারণে কিন্তু হুট করে এরকম কনসেপ্ট তোমাদের চলে আসছে। বুঝতে পারছো? আচ্ছা, তো আমরা ধার বের করে ফেললাম। এখন পরের প্রশ্ন, এই যে এটা শেষ, যে প্রতি বর্গমিটার 200 টাকা হিসাবে কত টাকা কাপড় কিনতে হবে। তো আমরা তো কাপড় লাগাবো হচ্ছে কোথায় বলো তো, 500 তলে। মাটিতে আর কেউ কাপড় তো লাগাই না নর্মালি, তাঁবুতে হচ্ছে আমরা চারপাশেই কাপড়টা লাগাই। তার মানে আমাদের 500 তলের ক্ষেত্রফলটা বের করতে হবে। এখন দেখো 500 তলের ক্ষেত্রফলটা মনে আছে, 500 তলের ক্ষেত্রফলটা ছিল হচ্ছে হাফ ইন্টু ভূমির পরিসীমা ইন্টু হেলানো উচ্চতা, সংক্ষেপে লিখলাম হাফ ইন্টু ভূমি পরিসীমা ইন্টু হেলানো উচ্চতা। তোমার এখন হেলানো উচ্চতাটুকু জানলি, ভূমি পরিসীমা কোনো ব্যাপার, এটা যেহেতু বর্গের 4টা বাহুর যোগফল তো ভূমি পরিসীমা, প্রত্যেকটা বাহু তুমি জানো। এখন তোমার জানতে হবে হেলানো উচ্চতা। এখন এইখানে কিন্তু আবার কেউ বললো না যে আমরা মাত্র যে ধারটা বের করলাম এই ধারটাই হচ্ছে হেলানো উচ্চতা, এই কথাটা কিন্তু কেউ বললো না। এই যে এটা, আরে এইটাকে কিন্তু কেউ হেলানো উচ্চতা বললো না। আবার বলি, তোমরা ভাবতে পারো যে এই দেখো তোমরা ধার কোনটা বের করছো বলো তো, ধার ছিল হচ্ছে এইটা, তো এটা তো দেখো বাঁকাই আছে, অনেকে কিন্তু এটাকে কিন্তু হেলানো উচ্চতা বলে দেয়। এই কথাটা প্লিজ আমি আবার লিখে দিচ্ছি, সলিউশন শুরু করার আগে আমি কথাটা লিখে দিচ্ছি। কি লিখে দিচ্ছি, যে ধারের দৈর্ঘ্য ইজ নট হেলানো উচ্চতা। ভুলেও এই কাজটা কিন্তু কেউ করো না, হ্যাঁ, প্রশ্ন কিন্তু কাটা যাবে। কেন? ফার্স্ট অফ অল হচ্ছে দেখো, এই যে পিরামিডটা যে আমি বানাইছিলাম অর্ধেক, আমাদের ধার হচ্ছে এইটা, তাই না? এই যে শীর্ষ থেকে এই যে বর্গের যে কোণ এই কোণ আর শীর্ষের যে রেখাংশটা, সংযোগকারী রেখাংশটা। এখন এইটা দেখো হেলানো তলটা কি বলতো, তুমি তার মানে এই যে এই দৈর্ঘ্যটুকু জানো, তুমি হচ্ছে এই যে শীর্ষ থেকে এই যে এইটা জানো। আর তোমার হেলানো উচ্চতা কোনটা বলতে পারো? তোমার হেলানো উচ্চতা হচ্ছে যে এই যে এইটা, এই যে এইখান থেকে ভূমি একদম মাঝখান থেকে একদম শীর্ষ থেকে যে ত্রিভুজটার উচ্চতা, মেনলি যে একটা ত্রিভুজ না, দেখো আমি যদি ছুটাই ফেললে আমরা কি পাবো বলতো, এই যে এটা পাবো। এই ত্রিভুজের উচ্চতাটা হচ্ছে হেলানো উচ্চতা। এই যে এরকম বাঁকায় যে থাকে, এই যে হাত দিয়ে শিখাচ্ছিলাম না, এটা ধর আমার হাতটা একটা ত্রিভুজ, এই ত্রিভুজের উচ্চতা, এইটা ত্রিভুজটা যখন বাঁকায় থাকবে এইটাই হচ্ছে কি বলতো তোমার হেলানো উচ্চতা। তো তুমি ধার বলতে তুমি যে এইটার দৈর্ঘ্য বের করছো, কথাটা বুঝতেছো? হেলানো উচ্চতা হচ্ছে এই ত্রিভুজের এই যে এই ত্রিভুজের উচ্চতাটা হচ্ছে হেলানো উচ্চতা। তার মানে তুমি এই যে ধার বলতে এইটা বের করছো, তুমি ধার বলতে এই যে এই দৈর্ঘ্যটু এইটা হচ্ছে ধার, বুঝা গেছে? আর হেলানো উচ্চতা হচ্ছে এই যে এইটা হচ্ছে তোমার হেলানো উচ্চতা, বুঝো?
এখন হচ্ছে আমাকে এই হেলানো উচ্চতাটুকু তোমাকে বের করে দিতে হবে। কিভাবে? ফার্স্ট অফ অল এই ত্রিভুজটাতে যেহেতু এটা একটা বর্গ, এটা কি ছিল? একটা বর্গ ছিল ভূমিটা, তাই না? আমাদের এই যে এটা একটা ছিল হচ্ছে বর্গ, এই কারণে আমরা এখানে যেই ত্রিভুজটা পাবো, দেখো এখান থেকে যে হেলানো ভাবে যে ত্রিভুজটা পাবো, যেহেতু আমাদের কি একদম উচ্চতা মানে পিরামিডের শীর্ষ থেকে আমরা যদি লম্বটা নিই, ওই লম্বটা একদম আমাদের পড়বে কোথায় বলো তো? কেন্দ্রতে। একদম কিসে পড়বে? কেন্দ্রতে। তার মানে আমরা এখানে বলতে পারতেছি, দেখো এরকম, যে আমাদের এই যে এই ত্রিভুজের এই যে এই বাহুগুলা কি হবে বলতো? এটা এটা কি ত্রিভুজের? এটা ভূমি। এটা কি বলতো? বর্গের ভূমি। তার মানে তুমি যদি উচ্চতাটা শীর্ষ থেকে তুমি যদি এই ত্রিভুজটাকে এখন বাঁকা থেকে সোজা করে ফেলো, কি করে ফেলতেছো? বাঁকা থেকে সোজা করে ফেলো, তাহলে এই ত্রিভুজের শীর্ষটা থেকে, এটা তো পিরামিডের শীর্ষ, তুমি যদি একটা লম্ব টানো, তুমি তাহলে দেখতে পারবা যে একদম ঠিক ভূমির মাঝখানে এই লম্বটার পাদবিন্দু। কি দেখতে পাচ্ছ? শীর্ষ থেকে, ত্রিভুজের শীর্ষ অর্থাৎ পিরামিডের শীর্ষ থেকে ত্রিভুজের উপর তুমি যদি লম্ব টানো, তাহলে একদম এটাই তো আমাদের উচ্চতা। এইটা হচ্ছে আমাদের একদম কি হবে বলতো? বাহুর ঠিক মাঝখানে হবে। ওই বর্গের বাহুর ঠিক মাঝখানে পাদবিন্দুটা হবে। তার মানে আমরা এখন এইখান থেকে কিন্তু একটা জিনিস বলতে পারতেছি, এই হেলানো উচ্চতা আমরা কিভাবে বের করতে পারবো? এই যে ধার বের করছো না মাত্র, কি বের করছো বলতো? ধার বের করছো। তাহলে তুমি কিন্তু এটা এখন লিখতে পারো যে আবার ধার স্কয়ার, এটা সমকোণী ত্রিভুজ না, এটা আবার নতুন আরেকটা ত্রিভুজ হয়ে যাচ্ছে। খেয়াল করো, এটা হচ্ছে হেলানো উচ্চতা, এটা হচ্ছে ধার, আর এইটা টোটালটা হচ্ছে কি? ভূমি, তাই না? বর্গের মানে ভূমি মানে বর্গের যে বর্গ আকার যে ভূমিটা, ওই ভূমি যে বর্গের শেপ, ওই প্রত্যেকটা বাহুর অর্ধেক, অর্থাৎ এটা হচ্ছে আমাদের অর্ধবাহু। এটা হচ্ছে আমাদের কি বলতো? অর্ধবাহু। তার মানে আমরা এটা লিখতে পারি যে এই যে এটা হচ্ছে অর্ধবাহু যেহেতু, তার মানে আমরা লিখতে পারি যে ধার স্কয়ার ইকুয়াল টু হেলানো উচ্চতা স্কয়ার প্লাস অর্ধবাহু। কথাটা বুঝতে পারছো? এখন ধারের ভ্যালু তুমি বের করছো, হেলানো উচ্চতা এটা তোমাকে বের করতে হবে। অর্ধবাহু, তুমি যেহেতু পুরো বাহু জানো, ভূমি যে বর্গ, ওই বর্গের প্রত্যেকটা বাহু জানো, অর্ধবাহু তো বের করার কোনো ব্যাপার না। এইখান থেকে তাহলে আমরা হেলানো উচ্চতাটা পেয়ে যাব। বুঝতে পারছো? তা আমরা যদি দ্বিতীয় নম্বর প্রশ্ন সলভ করি, তার মানে এখন আমরা আমাদের যে পার্শ্বতলের ক্ষেত্রফল বের করতে গেলে হেলানো উচ্চতা লাগবে, সেটা বের করতে হবে। তো আমরা এই হেলানো উচ্চতায় আমরা কি বের করছি বলতো? আমরা এই যে এই ত্রিভুজের এইটাকে বের করছি, তাই না? এই যে এটা তো হচ্ছে কি বলতো? ত্রিভুজের ভূমিটাই হচ্ছে কি বলতো? ওই বর্গের একটা ভূমি, বাহু, সরি বর্গের একটা বাহু। তো তুমি এই যে এটা বের করছো, অর্থাৎ ধার বের করছো। এখন আমাদের লাগবে হেলানো উচ্চতা, যেটা হচ্ছে যে ত্রিভুজের উচ্চতা, অর্থাৎ এই যে এইটা, তাই না? যে এইটাই হচ্ছে হেলানো উচ্চতা। আর এই যে এতটুকু হচ্ছে আমাদের কি বলতো? অর্ধবাহু। এটা একটা সমকোণী ত্রিভুজ। তার মানে এখন আমরা লিখবো যে কি কি আমাদের যে ডাটাগুলো একটু উঠাই। দেখো তো অর্ধবাহু আমাদের কত? আমাদের অর্ধবাহু আসবে হচ্ছে আমাদের এই যে বর্গাকৃতি যে ভূমি, ওই যে বর্গের প্রত্যেকটা বাহু হচ্ছে 8√2, 8√2। তাহলে অর্ধবাহু আসবে 8√2 ডিভাইডেড বাই 2, অর্থাৎ এটা কাটাকাটির পরে এখানে আসবে 8/√2 মিটার। তোমরা ক্যালকুলেটরে এটা দশমিক মানও লিখতে পারো, কোনো সমস্যা নাই। তারপর আমরা ধার সম্পর্কে জানলাম যে আমাদের ধার কত আসছিল। আমাদের ধার আসছিল 11.40। তো সেই হিসেবে আমরা লিখতে পারি যে হেলানো উচ্চতা, এই যে সমকোণী ত্রিভুজ না, এটা একটা হেলানো উচ্চতা প্লাস অর্ধবাহু স্কয়ার, এটা হবে হচ্ছে আমাদের ধার স্কয়ার। বুঝে গেছে? এটা হবে কি আমাদের ধার স্কয়ার। দেখো এখানে আমি একটু স্টপ করি। তোমাদের এইটা না, তোমরা কিন্তু আরেকটা ভাবে বের করতে পারতো ধার। কিভাবে বের করতে পারতো? সরি, ধার না, হেলানো উচ্চতা। এই যে এটার দিকে তাকাও,
তো আমাদের এখন এটা তো লাগবে তাই না, যে এখান থেকে শুরু করে যে এই দাগটা দেখো, আমি যে দাগটা এখানে দিচ্ছি এই দাগটা লাগবে, এইটাই হচ্ছে তোমার হেলানো উচ্চতা, বুঝতেছো না? তুমি যদি তুমি কিন্তু আবার দেখো এই পিরামিডের উচ্চতা কিন্তু আবার জানো, খেয়াল করতেছো যে পিরামিডের এই উচ্চতাটা জানো, তার মানে দেখো তোমাকে এখন বের করতে হবে এইটা, এই উচ্চতা তুমি জানো, তোমার খেয়াল করো তোমাকে বের করতে হবে যে এইটা হেলানো উচ্চতা আর এই হচ্ছে পিরামিডের উচ্চতা। এখন আবার তোমাকে আবার কি লাগতো বলো তো, তোমার এখন আবার তাহলে এই দেখো এই যে এই হচ্ছে উচ্চতা আর এই হচ্ছে পিরামিডের উচ্চতা, তার মানে এখন এই যে এটাকে কানেক্ট করতে হইতো, বুঝতে পারছো? এটা হচ্ছে কি আবার এটা এই দূরত্বটা লাগতো, যদি তুমি এই যে এই হেলানো উচ্চতা আর পিরামিডের উচ্চতা নিয়ে কাজ করতা, হেলানো উচ্চতা পিরামিডের উচ্চতা, তাহলে তোমাকে এখন লাগতো এই যে এই দূরটা, এইটা হচ্ছে কি বলতো আমাদের অন্তবৃত্তের ব্যাসার্ধ, অন্তবৃত্তের ব্যাসার্ধ দিয়ে তখন করতে হইতো, ওইটা দিয়েও করলেও হয়, বাট আমাদের এই অন্তবৃত্তের ব্যাসার্ধতে আমরা এই ঝামেলাতে যাচ্ছি না, আমরা যেহেতু ধার বের করে ফেলছি আগে, আমরা যেহেতু ধার বের করা শিখছি, ওই ধার আর হেলানো উচ্চতা নিয়ে আবার একটা সমকোণী ত্রিভুজ হয়, এই কারণে আমরা ওইখানে আগাচ্ছি, বুঝতে পারছো? অন্তবৃত্তের ব্যাসার্ধ দিয়ে হেলানোর দৈর্ঘ্য বের করার কনসেপ্ট কিন্তু তোমরা জানো, অনুশীলনীর শুরুর আগে যে সমস্যাগুলো ছিল 3 আর 4 ওইখানে কিন্তু এই কনসেপ্টটা ছিল, আর এখন যেহেতু ধার বের করছো এই কারণে ধার দিয়ে শেখানো হচ্ছে। তো এখন আমাদের তাহলে হেলানো উচ্চতাটা তাহলে কি আসবে, তাহলে দেখো হেলানো উচ্চতা এটা আসবে এই ধার স্কয়ার, এই হেলানো উচ্চতার স্কয়ার, এটা আসবে হচ্ছে ধার স্কয়ার মাইনাস অর্ধবাহু, অর্ধবাহু স্কয়ার। তো আমরা যদি ডাটা বসিয়ে দিই কত আসছে আমাদের, ধার ধার কত আসছিল জানি 11.40 মাইনাস অর্ধবাহু হচ্ছে 8/√2, তো এই ভ্যালুটা কত আসে 6.96, তার মানে আমরা লিখতে পারি যে হেলানো উচ্চতা এটা রুট করতে হবে তাই না, এটা রুট করলে কত আসবে 9.89897 এত মিটার, ঠিক আছে? এখন তার মানে আমরা লিখতে পারি যে হেলানো তলের দৈর্ঘ্য, সরি হেলানো তলের ক্ষেত্রফল, যে আমাদের কাপড়টা লাগবে কোথায় হেলানো তলে, তাহলে হেলানো তলের ক্ষেত্রফল এটা আসবে হচ্ছে আমাদের হাফ ইনটু, সংক্ষেপে লিখি দেখো তোমরা বুঝবা, পরীক্ষা হলে সংক্ষেপে লিখো না, তোমরা লিখো না, আমি এখন লিখি, হ্যাঁ, হাফ ইনটু ভূমির পরিসীমা ইনটু হেলানো উচ্চতা, হেলানো উচ্চতা। এখন দেখো হাফ ভূমির পরিসীমা, ভূমি তো একটা বর্গ, 4টা বাহুর যোগফল হবে, প্রত্যেকটা বাহু হচ্ছে কত ছিল 8√2, 8√2, তার মানে 4টা বাহুর গুণ আসবে ভূমির পরিসীমা, তাহলে 4টা বাহুর যোগ আসবে কি বলতো 4 ইনটু 8√2, এটা হইলো। এখন ইনটু হেলানো উচ্চতা কত আসছে 9.897, তাহলে এত উপরে লিখবা বর্গ একক, মানে যখন তুমি কোনো একক বসাও নাই তখন জাস্ট লিখবা বর্গ একক, বাট এখন তোমরা তো জানো এগুলো মিটার এককে বসাইছো, এর জন্য বর্গ মিটার, তাহলে এটা আমাদের কত আসবে, এটা আসবে হচ্ছে আমাদের 223.94 বর্গমিটার, বুঝে গেছে 223.94 বর্গমিটার। তাহলে আমাদের প্রশ্ন ছিল কি, আমাদের প্রশ্ন ছিল যে প্রতি বর্গমিটার 200 টাকা খরচ পড়লে তোমার কত, মানে কত টাকার কাপড় কিনতে হবে, কত টাকার কাপড় কিনতে হবে, তাহলে আমরা লিখতে পারি যে সুতরাং খরচ 1 বর্গমিটারে যেহেতু 200 টাকা, তাহলে আমাদের ক্ষেত্রফল আসছে 200, যা ক্ষেত্রফল আসছে 200 দিয়ে গুণ হবে 223.94, 94 তো না 94 আর কি, এত টাকা, তো কত আসে 223.94 ইন্টু 200, এটা আসে হচ্ছে 44788 টাকা।
তো আমাদের 3 নম্বর প্রশ্ন বলা হচ্ছে তাঁবুটির মধ্যে কতটুকু বায়ুপূর্ণ ফাঁকা জায়গা পাওয়া গেছে তা নির্ণয় করো। তাই না? বাতাস তো 3 দিক মানে 3 মাত্রিক, মানে ক্ষেত্রফল উচ্চতা সব জায়গায় থাকবে, তার মানে এটা আমাদের আয়তন যতটুকু বাতাস আমাদের ততটুকু আছে। কতটুকু বায়ুপূর্ণ ফাঁকা জায়গা, তার মানে তোমাকে এখানে আয়তন বের করতে বলা হচ্ছে। তো চলো তাহলে আমরা আয়তনটা বের করে দিই। আমরা তো জানি পিরামিডের আয়তন কিভাবে বের করে, পিরামিডের আয়তন কিভাবে বের করে আমরা এটা জানি। তার মানে এটা হচ্ছে আমাদের 3 নং। তাহলে আমরা লিখতে পারি যে আয়তন বা ফাঁকা জায়গার পরিমাণ, ফাঁকা জায়গার পরিমাণ এটা আসবে কি বলতো, এটা আসবে হচ্ছে পিরামিডের আয়তন, পিরামিডটির আয়তন। আর এই পিরামিডের আয়তন আমরা কিভাবে বের করি বলতো? পিরামিডের আয়তনটা বের করা হয় হচ্ছে কি, তুমি যদি ভূমির ক্ষেত্রফল আর উচ্চতা গুণ করো, এটা তো সিলিন্ডার হয়ে যায়, তাই না? ওইটা কি হয়ে যায় আমাদের মানে সিলিন্ডার, প্রিজম, এই কনসেপ্টগুলো চলে আসে। তো এখন এটা যেহেতু পিরামিড, এটা হচ্ছে আমাদের 3 ভাগের 1 ভাগ আসবে, অর্থাৎ 1/3 এটা আসবে কি বলতো, ভূমির ক্ষেত্রফল, ভূমির ক্ষেত্রফল ইনটু উচ্চতা। হেলানো না, পুরো পিরামিডের উচ্চতা, তাই না? পুরো পিরামিডটার উচ্চতা। এখন ভূমির ক্ষেত্রফলটা নিয়ে আমাদের এখানে এত প্যারা নাই, তাই না? ভূমির ক্ষেত্রফল নিয়ে প্যারা নাই, কারণ এটা একটা, ভূমিটা হচ্ছে আমাদের বর্গ, বর্গের প্রত্যেকটা বাহু তুমি জানো, একটা বাহু হচ্ছে 8√2, তাহলে ভূমির ক্ষেত্রফলটা আসবে কি বলতো 8√2 স্কয়ার ইনটু, আর উচ্চতা কত আসবে? উচ্চতা কত ছিল? মনে হয় √66 ছিল, তাই না? এটা কত ছিল বলো? উচ্চতা যে √66 ছিল। তাহলে আমরা লিখে দিই √66। তো এই পিরামিডের আয়তন, এটা এখানে আসবে কি বলতো ঘন একক, আর এগুলো যেহেতু সব মিটার আর বর্গ মিটার, তার জন্য এটা আসবে ঘন মিটার। এইটা তুমি সলভ করবে, এটাই হচ্ছে তোমাদের অ্যান্সার। তো এটা যদি ক্যালকুলেটর সলভ করি, এই হচ্ছে এটার অ্যান্সারটা। তো দেখো, এই হচ্ছে আমাদের 3টা প্রশ্নের অ্যান্সার করা, সলিউশন করা শেষ। কি কি করলাম? আমরা তাঁবুটির ধারের দৈর্ঘ্য বের করছি, কিভাবে বের করতে পারছি, আই হোপ তোমরা এটা বুঝতে পারছো। এরপর প্রতি বর্গ মিটারে 200 টাকা হিসেবে কত কাপড় কিনতে হবে, কত টাকার, সেটা বের করলাম। 500 তলার ক্ষেত্রফল, ওইখানে হচ্ছে আমাদের হেলানো দৈর্ঘ্যটা কিভাবে বের করতে হয় সেটা আমরা দেখলাম। আর এরপর আয়তন বের করলাম। তো চলো আমরা এখন পরের প্রশ্ন যাই। পরের প্রশ্ন হচ্ছে আমাদের 8 নম্বর প্রশ্ন। দেখো, এত মিটার ধার বিশিষ্ট একটি পিরামিড, এত মিটার ধার বিশিষ্ট একটা পিরামিড। এবার তাহলে তোমাকে ধার দেওয়া, ধার বলতে কোনটা দেওয়া বলো তো? ধার বলতে এই যে এইটা দেওয়া, তাই না? এইটা আর হেলানো উচ্চতা কিন্তু সেম না। আচ্ছা, একটা পিরামিড 6 মিটার বাহু বিশিষ্ট, 6 মিটার বাহু বিশিষ্ট বর্গাকৃতি। এটা দেখো বর্গাকৃতি, আর প্রত্যেকটা বাহু হচ্ছে 6, ঠিক আছে? তো এই হচ্ছে তোমাকে ডাটা দেওয়া। তার মানে আগেবার তোমাকে উচ্চতা দেওয়া ছিল, এবার তোমাকে ধার দেওয়া। আগেবার তোমাকে এই যে বর্গাকৃতির প্রত্যেকটা বাহু দেওয়া ছিল 6 মিটার, উচ্চতাটা দেওয়া ছিল। প্রথম প্রশ্ন ছিল ধার বের করো, আর এবার তোমাকে ধার দেওয়া, বাহু দেওয়া, প্রথম প্রশ্ন হচ্ছে উচ্চতাটা বের করো। দেখো আমি সলিউশন এখানে 1 নম্বরটা শুরু করব। তো এই যে এই কনসেপ্টটা, যেহেতু আমাদের ধার, তার মানে এখন আবার সে আমরা একটু ইমাজিন করব আমাদের। তাহলে দেখো, এই ধারের দৈর্ঘ্যটুকু দেওয়া, তাই না? তোমাকে উচ্চতাটা বের করতে হবে, তাই না? দেখো এটা দিয়ে যদি আঁকি, এটা ধার, এটা তোমাকে দেওয়া, তোমাকে উচ্চতাটা বের করতে হবে। তোমাকে এখন তাহলে জানতে হবে এই যে উচ্চতা একদম কেন্দ্র থেকে, এই কেন্দ্র থেকে, এই যে কেন্দ্রটা থেকে ওই কোণার ডিস্টেন্সটা, এই যে শীর্ষ থেকে আমি লম্ব টানবো, এটাই তো উচ্চতা। এই যে এইখান থেকে তোমাকে এই যে ওই দূরত্বটা জানতে হবে, অর্থাৎ এটা জানতে হবে, এই যে এইটা। আর এটা হচ্ছে আমরা বুঝতে পারতেছি, আমি যদি এটা ছিঁড়েই ফেলি, এখন লাগবে না আর। এই যে এইখান থেকে এই কোণার, এই একটা কোণার,
তাই না? একটা অ্যাঙ্গেল এই ডিসটেন্সটুকু হচ্ছে আমাদের অর্ধকর্ণ। তার মানে এই যে দেখো আবার সেম, এই হচ্ছে আমাদের অর্ধকর্ণ, এটা হচ্ছে আমাদের ধার, আর এই হচ্ছে আমাদের উচ্চতা। আই হোপ তোমরা এটা বুঝতে পারছো। না বুঝতে পারলে একটু আবার একটু নিজেরা এরকম একটা পিরামিড বানায় হলেও একটু ট্রাই করো, বুঝতে পারবা। ঠিক আছে? এই হচ্ছে অর্ধকর্ণ, এই হচ্ছে ধার, এই হচ্ছে উচ্চতা। তো আমাদের আগে কর্ণ সম্পর্ক, কর্ণটা বের করতে হবে। যেহেতু এটা একটা বর্গ, তাহলে আমরা বুঝতে পারতেছি, তাহলে দেখো আমরা বুঝতে পারতেছি আগে কি কি দেওয়া ছিল, এটা একটু উঠাই। যে দেখো বর্গের বাহুর দৈর্ঘ্য, এটা যদি এ হয়, এটা হচ্ছে 6 মিটার। ঠিক আছে? তো এইখান থেকে আমরা লিখতে পারবো যে সুতরাং কর্ণের দৈর্ঘ্য, বর্গের কর্ণ কি হয় বলো? বর্গের কর্ণ হয় হচ্ছে আমাদের √2a। তো এটা আসবে হচ্ছে আমাদের 6√2 মিটার। বাট আমাদের লাগবে হচ্ছে অর্ধকর্ণ। অর্ধকর্ণ আসবে হচ্ছে আমাদের 6√2 ডিভাইডেড বাই 2, তাহলে আসবে 6/√2 মিটার। অর্ধকর্ণ বের করা শেষ। আর প্রশ্নে দেওয়া এতটুকু হচ্ছে ধার, প্রশ্নে দেওয়া, প্রশ্নে ধারটা দেওয়া, ধার √66। এখন তার মানে এখন আমাকে বলো উচ্চতা, উচ্চতা তোমাকে বের করতে হবে, উচ্চতা তুমি জানো না। তাহলে আমরা কি কনসেপ্টে লিখবো? আমরা লিখবো যে ধার, এটা তো অতিভুজ হয়ে যায়, ইকুয়াল টু আমাদের উচ্চতা, এ হচ্ছে লম্ব আর কি, উচ্চতা স্কয়ার, আর অর্ধকর্ণটা হচ্ছে ওই সমকোণী ত্রিভুজের ভূমি, অর্ধকর্ণ স্কয়ার। তো এখান থেকে যেহেতু উচ্চতাটা বের করতে হবে, তার মানে আমরা লিখতে পারি যে উচ্চতা, এটা আসবে হচ্ছে ধার স্কয়ার মাইনাস অর্ধকর্ণ স্কয়ার। তো ডাটা বসাই দিই, ধার, ধার কত? √66, তাহলে এটার স্কয়ার, অর্ধকর্ণ হচ্ছে আমাদের 6/√2, এত এত। তো এখান থেকে আমরা কত পাবো দেখো, এটা স্কয়ার ছিল, উচ্চতা স্কয়ার। তো এখান থেকে আমরা এটা যদি ক্যালকুলেট করি, তো √48। তো এখান থেকে আমরা কি পাবো, যে এটা হচ্ছে উচ্চতা, এটা হচ্ছে আমাদের 6.93 মিটার। আচ্ছা একটা জিনিস একটু কারেকশন করি, এটা তোমাদের প্রশ্নে, বইয়ের প্রশ্নে √67 লেখা, বুঝতে পারছো? √ কি লেখা? 67। একটু যদি দেখে নিও, √67 টা ছিল, তো আমি √66 ধরে অঙ্কটা করে ফেলছি। তো আমাদের √66 কি বলতো? ধার। তো এই জায়গায় তুমি যদি √66 না বসাই, √67 বসাও, এটা বসালে এটা পাবো 49। তো এইখান থেকে আর কি উচ্চতাটা আসবে হচ্ছে আমাদের √49, অর্থাৎ 7 মিটার। আজানের পরে বাকি ক্লাস কন্টিনিউ করতেছি। হ্যাঁ, তো এরপর হচ্ছে আমাদের বের করতে হবে পিরামিডের সমগ্র তলের ক্ষেত্রফল। পিরামিডটার সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে হবে। যেহেতু সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে হবে, পিরামিডের ক্ষেত্রে এই ফর্মুলা হচ্ছে আমাদের হাফ ইনটু ভূমির পরিসীমা। ভূমির পরিসীমা বের করা নিয়ে তোমাদের কোনো প্যারা নেই, কারণ এটা একটা, ভূমিটা হচ্ছে একটা বর্গ। এরপর আমাদের লাগবে হেলানো উচ্চতা। এখন বলো তো, হেলানো উচ্চতা তুমি কি পাইছো? তুমি ধার জানো, ধার জানো, তাই না? কি জানো তুমি? ধারটা জানো, এই যে এইটা তুমি জানো। এখন এই যে হেলানো যে তল, হেলানো তলটা তো হচ্ছে একটা ত্রিভুজ। তো এই যে শীর্ষ থেকে তুমি যদি এই যে এই ভূমির ওপর লম্বটা নাও, এটাই হচ্ছে তোমার কি বলতো, এটা হচ্ছে হেলানো উচ্চতা। এই হচ্ছে হেলানো উচ্চতা, এটা একটু আগেও কিন্তু এক্সপ্লেন করলাম। আর এটা হচ্ছে ধার। আর এই যে এটা তো হচ্ছে কি, এই ভূমির একটা বাহু, বর্গ যেটা, ভূমি যে বর্গ, ওই বর্গের একটা বাহু। আর যেহেতু এখান থেকে লম্ব টানা হচ্ছে, তাই না, এটা দেখবা এটা আমাদের কি আসবে, এটা হচ্ছে আমাদের অর্ধ বাহু। তার মানে আমরা এখানে সুন্দর মতন লিখতে পারতেছি। দেখো এই যে 2 নম্বর সলিউশন, এখান থেকে এটা লিখতে হবে না, জাস্ট তুমি এইভাবে দেখাই দিবা, একটা সমকোণী ত্রিভুজের এভাবে দেখাই দিবা যে এই হচ্ছে ধার, এইটা এখন হেলানো উচ্চতা, আর এইটা হচ্ছে অর্ধবাহু, অর্ধ বাহু। তো এখানে খালি তুমি ডাটাগুলো উঠাবা, ধার বলতে কত, ধারে ভ্যালু বের করবা, অর্ধবাহু, বাহুর দৈর্ঘ্য তো জানো, তাহলে অর্ধবাহু তো বের করতে পারবা না। এখান থেকে তারপর সমকোণী ত্রিভুজের কনসেপ্ট থেকে হেলানো উচ্চতা তুমি বের করবা নিজে। আগেটা কিন্তু আমি বের করছি, এবার তুমি নিজে বের করবা।
এরপর হেলানো উচ্চতা দিয়ে তুমি কি বের করে ফেলবা বলো তো? তুমি বের করে ফেলবা হচ্ছে এই যে এটা সমগ্র তলের ক্ষেত্রফল। আই হোপ তোমরা পারবা। এরপরে প্রশ্ন, পিরামিডের আয়তন কত? এটাও তোমরা পারবা। তো এই বাকি দুটো হচ্ছে তোমাদের কিন্তু এসডব্লিউ, ঠিক আছে? এই বাকি দুটো তোমাদের এসডব্লিউ। তো এখন এই কনসেপ্টের পরে আমাদের যদি আমরা পরের প্রশ্নে যাই, পরের প্রশ্ন হচ্ছে আমাদের প্রশ্ন 9। এইখান থেকে তোমাদের কি শুরু জানো? এইখান থেকে তোমাদের যৌগিক ঘনবস্তু শুরু। তোমাদের এই চ্যাপ্টারটার নাম কি ছিল? সুষম ও যৌগিক ঘনবস্তু পরিমাপ। আমরা এতক্ষণ পর্যন্ত মৌলিক ঘনবস্তুগুলো চিনছি। মৌলিক ঘনবস্তু বলতে তোমাদের কি কি ছিল বলো তো? তোমরা এই যে কনক সম্পর্কে জানছো, তারপর হচ্ছে তোমরা কি জানছো বলো তো? গোলক সম্পর্কে জানছো। এটা বৃত্ত না, গোলক মানে ত্রিমাত্রিক আর কি, তাই না? ত্রিমাত্রিক। তোমরা সিলিন্ডার সম্পর্কে জানছো, সিলিন্ডার সম্পর্কে জানছো বা জানো। এরপর তোমরা শিখছো হচ্ছে প্রিজম, তাই না? তোমরা প্রিজম সম্পর্কে জানতে পারছো। প্রিজমের পরে তোমরা এখন জানতে পারলা অবশেষে হচ্ছে পিরামিড। পিরামিডটা হচ্ছে কিরকম হবে? অনেক বাহু, বাহু যেরকমই হোক মানে এরকম চুক্কা হবে, তাই তো? এটা কি হবে? এরকম চুক্কা হবে। তো নরমালি হচ্ছে আমি বলি যে সিলিন্ডার আর পিরামিড, কোনক পাশাপাশি শিখবা। সিলিন্ডার আর কোনকটাকে কিভাবে শিখবা? পাশাপাশি শিখবা। দেখো সিলিন্ডারটা এরকম আর কোনকটা দেখো যে গোল, ভূমিটা কি হবে? গোল, বাট এটা চুক্কা হয়ে গেছে। ঠিক একইভাবে প্রিজম আর পিরামিডটাও পাশাপাশি শিখবা, তাহলে তোমাদের মনে রাখতে একটু সুবিধা হবে। এগুলো ছিল এক একটা মৌলিক ঘনবস্তু। মানে যখন তুমি কনক নিয়ে আলোচনা করতেছো শুধুই কনক, যখন তুমি গোলক নিয়ে আলোচনা করতেছো শুধুই গোলক, এরপর যখন সিলিন্ডার তখন শুধুই সিলিন্ডার। প্রিজম থাকলে অন্য কোনো ঘনবস্তু আসে নাই, ঠিক আছে? আর পিরামিড নিয়ে আমরা এতক্ষণ অঙ্ক করলাম, পিরামিডেরও আমাদের অন্য কোনো কিছু আসছিল না। বাট এখন থেকে আমাদের আসবে যৌগিক ঘনবস্তু। যৌগিক বলতে বোঝাবে এখানে একাধিক ঘনবস্তু থাকবে। যেমন এই চিত্রটার দিকে তাকাও, এটা একটা যৌগিক ঘনবস্তু। কেন যৌগিক ঘনবস্তু? এই চিত্রের অর্ধেক অর্ধেক দেখো, এই যে এই শেপটা তুমি যদি খেয়াল করো, এই শেপটাকে তুমি যদি খেয়াল করো, তো এইটা হচ্ছে একটা সিলিন্ডার, তাই না? এটা একটা কি? সিলিন্ডার। এই সিলিন্ডারের উপরের অংশটা আবার দেখো এই যে এরকম, এটা আবার কি? একটা কোনক। এখানে তো মানে দুইটা ঘনবস্তু কনসেপ্ট আসবে। এরকম ঘনবস্তুটাকে আমরা বলি যৌগিক ঘনবস্তু। তো এখন আমাদের প্রশ্ন শুরু হবে হচ্ছে এই 9 আর 10 থেকে, মানে পরবর্তীতে যৌগিক ঘনবস্তুর প্রশ্নগুলো। তো তার আগে আমরা একটু ছোট্ট করে এই প্রত্যেকটা ঘনবস্তুর ফর্মুলাগুলো কি ছিল সেটা একটু রিভিশন দিয়ে নিই, যেন আমাদের সামনে আগাইতে সুবিধা হয়। তো সবার আগে আমি একটু মনে করাবো তোমাদেরকে এই দুইটা জিনিসকে। তো আমাদের হচ্ছে নরমালি থাকে কি বলতো, একটা সিলিন্ডার, এটাকে আরেকটা নাম কি ডাকা হয় বলতো? সিলিন্ডারের পাশাপাশি এর আরেকটা নাম ডাকা হয় হচ্ছে ব্যালন। তো যখন তোমাকে এই সিলিন্ডারটা দিয়ে দেয়, তোমাকে কি দিয়ে দিবে? এই যে সিলিন্ডারের এটাকে আমরা বলি কি বলতো? এই যে ভূমি, তাই না? এর নিচেও ভূমি থাকে, উপরেও কি থাকে বলতো? ভূমি থাকে। তো এই ভূমি তোমাকে ব্যাসার্ধ দিয়ে দেবে। কি দিয়ে দিবে? ব্যাসার্ধ। আর এই উচ্চতাটা দিয়ে দেবে। এই দুইটা ডাটা তোমাকে দিয়ে দিবে, বা তোমার কাছে একটা সিলিন্ডার ধরে দিলে তুমি এই দুইটা ডাটা তো মাপতে পারবা। তো এখন দেখো এই ভূমির ক্ষেত্রফল, ভূমিতে একটা বৃত্ত, তাহলে ভূমির ক্ষেত্রফল আমাদের কি আসবে? পাই আর স্কয়ার, বর্গ একক। জাস্ট সংক্ষেপে লিখলাম, ঠিক আছে? এত বর্গ একক এগুলো লিখলাম না, পাই আর স্কয়ার। এখন দেখো বক্রতলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফলটা, বক্রতল বলতে এই যে সিলিন্ডারটাকে আমরা যদি এভাবে কাটি, তাই না? কাটার পর আমরা যদি এভাবে বিছাই, তাহলে এই যে এটা যে জায়গাটুকু দখল করবে। তো এই দেখো এই সিলিন্ডারটা, এগুলো কিন্তু এক্সাম্পল তোমাদেরকে দিচ্ছিলাম, তাই না? এই যে এটা তো একটা গোল এরকম। তো এই সিলিন্ডারকে ধরো আমি এভাবে কাটলাম, কাটার পর যদি বিছাই দিই সিলিন্ডারটাকে, তো বিছাই দিলে হচ্ছে আমাদের এরকম একটা শেপ আসবে। তো এখন দেখো তো এই যে এটা তো এরকম ঘোরানো ছিল, অর্থাৎ এই যে এইটা ছিল হচ্ছে পরিধিটা, এই যে এই দৈর্ঘ্যটুকু হচ্ছে আমাদের কি বলতো? এই বৃত্তাকার অঞ্চলের পরিধি, তাই না? ভূমির পরিধি ছিল, তার মানে ভূমির পরিধি। আর এই যে এইটা দেখো কাটার পর আমি যখন এভাবে ছড়াই দিব, এই যে এইটা কিন্তু আমাদের সিলিন্ডারের উচ্চতাটা। তার মানে আমাদের বক্রতলের ক্ষেত্রফল দেখো এটা কি আসবে বলতো? এটা আসবে হচ্ছে আমাদের ভূমির পরিধি, ভূমির পরিধি ইনটু উচ্চতা। বুঝতে পারছো? তো এই কনসেপ্টে আমরা তখন লিখতে পারি ভূমির পরিধি আমাদের হচ্ছে, বৃত্তের পরিধি কি হয়? ব্যাসার্ধ যদি আর হয় তাহলে এটা আসবে আমাদের 2 পাই আর, আর উচ্চতাটা হচ্ছে আমাদের আসে হচ্ছে এইচ, 2 পাই আর এইচ। দেখো কোনো ঝামেলা না এটা। এখন দেখো সমগ্র তলের ক্ষেত্রফল।
তো আমাদের এরকম বক্রতল তো থাকেই, বক্রতল তো থাকে। তো ধরে নাও যে উপরে ঢাকনা নিচে ঢাকনা ছিল, এই যে ভূমির, তাহলে উপরে একটা ভূমি বৃত্তাকার ভূমি আর নিচে একটা বৃত্তাকার ভূমি, তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল কি হবে? বক্রতলের ক্ষেত্রফল আর দুইটা ভূমির ক্ষেত্রফল। বুঝে গেছে? তার মানে আমরা লিখতে পারি যে সমগ্রতলের ক্ষেত্রফল এটা আসবে আমাদের দুইটা ভূমির ক্ষেত্রফল। তো একটা ভূমির ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার, তাহলে দুইটা ভূমির ক্ষেত্রফল আসবে হচ্ছে 2 পাই আর স্কয়ার, আর বক্রতলের ক্ষেত্রফলটা আসবে 2 পাই আর এইচ। এটা তো নরমাল কনসেপ্ট, 2 ইনটু ভূমির ক্ষেত্রফল ইনটু বক্রতলের ক্ষেত্রফল, তাই না? জিনিসটা বাংলা যদি হয়ে লিখতাম 2 ইনটু এই যে ভূমির ক্ষেত্রফল প্লাস বক্রতলের ক্ষেত্রফল, এটা তো নরমাল কনসেপ্ট। ঠিক আছে, এখন দেখো আয়তন। এই আয়তনটা কি ছিল? এই যে ক্ষেত্রফলের সাথে তুমি যদি কি করে দাও, ক্ষেত্রফলের সাথে এই উচ্চতা গুণ করে দাও, তাহলে এই যে এই সব জায়গার এই যে এই পুরা জায়গার কি পেয়ে যাবে বলতো? আয়তনটা পেয়ে যাবা। তাহলে এই আয়তনটা আমাদের কি আসবে বলতো? এই আয়তনটা আসবে হচ্ছে আমাদের ভূমির ক্ষেত্রফল ইনটু উচ্চতা। এই হচ্ছে আমাদের ভ্যালু শেষ। তো তুমি এখানে ভূমির ক্ষেত্রফলটা বসাই দিবা। ভূমির ক্ষেত্রফল কত? পাই আর স্কয়ার। আর উচ্চতাটা কত আসে বলতো? ভূমির ক্ষেত্রফল, হ্যাঁ সরি, ভূমির ক্ষেত্রফল কি? পাই আর স্কয়ার, আর উচ্চতাটা বসে দিবা এইচ, তাহলে পাই আর স্কয়ার এইচ। এটা হচ্ছে আমাদের সিলিন্ডারের আয়তন, পাই আর স্কয়ার এইচ। এইখান থেকে দেখো 2 পাই আর তুমি কমন নিয়ে একটু সুন্দরভাবে লিখতে পারো। তুমি যদি 2 পাই আর কমন নাও তাহলে লিখতে পারো 2 পাই আর ইনটু আর প্লাস এইচ। এই ছিল হচ্ছে আমাদের পুরো সিলিন্ডারের কাহিনী। এখন আসলে হচ্ছে আমাদের কোণক। কোণকের মধ্যে ঝামেলাটা কি? কোণকটা হচ্ছে এর একটাই ভূমি থাকে। কোণকের কি থাকে? এই একটাই ভূমি থাকে, উপরে আর ভূমি থাকে না। উপরে থাকে যে এরকম চুক্কা হয়ে যাচ্ছে, তার মানে এটা সিলিন্ডার হইতে যেও হয় নাই, এটা এরকম চুক্কা হয়ে গেছে, এই জন্য এই শেপটাকে আমরা বলি হচ্ছে কোণক। তো কোণকের ক্ষেত্রে এই যে এরকম যেহেতু চুক্কা হয়ে গেছে, এই যে এইটাকে আমরা বলি হচ্ছে হেলানো উচ্চতা। এই যে এইটা হেলানো উচ্চতা, যেটাকে আমরা এল দিয়ে প্রকাশ করতে পারি। ঠিক আছে, এই দেখো সিলিন্ডারে যেমন হাইট থাকে একটা, এই যে এখান থেকে এই দুইটা ভূমির দূরত্বটা হাইট, ঠিক একইভাবে এই শীর্ষ থেকে ভূমির উপর লম্ব টানবে যে এখানে, এটা হচ্ছে আমাদের হাইট। তো এই হচ্ছে আমাদের হেলানো উচ্চতা এল, এটা হচ্ছে আমাদের হাইট, আর এটা হচ্ছে কি আমাদের ভূমি, বৃত্তাকার ভূমি ব্যাসার্ধ। তার মানে আমরা কিন্তু এল এর মানটা এভাবে লিখতে পারি যে এল হচ্ছে কি বলতো? রুট ওভার এইচ স্কয়ার প্লাস আর স্কয়ার, পিথাগোরাসের কনসেপ্ট অনুসারে। আচ্ছা এখন দেখো বক্রতলের ক্ষেত্রফল। কার বক্রতলের ক্ষেত্রফল? কোণকের বক্রতলের ক্ষেত্রফল। তুমি এই দেখো, কোণ কি সিলিন্ডারের মতন না? সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফলটাকে একটু স্মরণ করবা কিভাবে? এই যে ভূমির পরিধি, ভূমির পরিধি ইনটু কি ছিল বলতো? এখানে উচ্চতা না, সিলিন্ডারে কি হয় উচ্চতা, কোণকে হবে হেলানো উচ্চতা। ভূমির পরিধি ইনটু কি হবে বলতো? হেলানো উচ্চতা। এটার সাথে গুণ হবে হচ্ছে হাফ। বুঝতে পারছো? হাফ ইনটু ভূমির পরিধি ইনটু হেলানো উচ্চতা। এটা কিন্তু প্রমাণ করা হয়েছিল, প্রমাণ করে এটা আসছে। বাট এখন তোমাদেরকে এখন আমি শর্ট টেকনিক শিখাচ্ছি মনে রাখার। বক্রতলে যখন এল আসবে তখন এই জায়গাটাতে এই বক্রতলের ক্ষেত্রফলে এইচ এর জায়গাটা রিপ্লেস হবে এল, হেলানো উচ্চতা। ঠিক আছে, এটাকে যখন তোমরা এরকম ভাঙবা, ভাঙলে তুমি এভাবে পাবা যে হাফ ভূমির পরিধি কত আসবে বলতো? পাই আর স্কয়ার, আর হেলানো উচ্চতা আমাদের কত আসে বলতো? সরি, ভূমি, এটা তো ক্ষেত্রফল লিখে ফেলছি। ভূমির পরিধি আমাদের কি আসে বলতো? ভূমিটা হচ্ছে একটা বৃত্তাকার, তাহলে এই ভূমিটা আসবে হচ্ছে আমাদের 2 পাই আর, আর হেলানো উচ্চতা আসবে হচ্ছে এল। দেখো 2 2 কাটাকাটি গেলে এটা আসবে হচ্ছে আমাদের পাই আর এল। এটা হচ্ছে আমাদের কোণকের বক্রতলের ক্ষেত্রফল যে পাই আর এল। আবার তোমার এল এর মানটা কিভাবে লিখতে পারো? এল কে তুমি যে রুট ওভার এইচ স্কয়ার প্লাস আর স্কয়ার দিয়েও লিখতে পারো। এখন দেখো সমগ্রতলের ক্ষেত্রফল। সমগ্রতলের ক্ষেত্রফলটা কি? এই পুরো পার্শ্বতলের ক্ষেত্রফল, মানে বক্রতলের ক্ষেত্রফল প্লাস ভূমির ক্ষেত্রফল, তাই না? এখানে দেখো এই সিলিন্ডারে আমাদের সমগ্রতলের ক্ষেত্রফলে কি হচ্ছিল? বক্রতলের ক্ষেত্রফল আর দুইটা ভূমির ক্ষেত্রফল। দেখো যে 2 ইনটু ভূমির ক্ষেত্রফল। আচ্ছা এখানে একটু মিস্টেক করে ফেলছি মনে হয় না, 2 দুই জায়গায় গুণ করে ফেলছিলাম। এই যে এই জায়গাটাতে, এই যে এই জায়গাটাতে, আচ্ছা এই যে 2 ইনটু ভূমির ক্ষেত্রফল এরকম। দেখো এখন বুঝতে পারবো, 2 ইনটু ভূমির ক্ষেত্রফল আর বক্রতলের ক্ষেত্রফল। আমি এখানে ভুলে এই যে 2 ব্র্যাকেটে ভেতরে দিয়ে দিয়েছিলাম, হ্যাঁ এটা আমার মিস্টেক ছিল, হ্যাঁ। আচ্ছা এখন দেখো সমগ্রতলের ক্ষেত্রফলটা কি আসবে বলতো? এই যে পুরো ভূমির ক্ষেত্রফল, বাট এখানে কিন্তু ভূমি আর দুইটা নাই, দুইটা ভূমির ক্ষেত্রফল নাই, তাহলে একটা ভূমির ক্ষেত্রফল আর বক্রতলের ক্ষেত্রফল। তার মানে জাস্ট কি আসবে বলতো? ভূমির ক্ষেত্রফল প্লাস বক্রতলের
ক্ষেত্রফল। ভূমির ক্ষেত্রফল তুমি বের করতে পারবা পাই আর স্কয়ার, আর বক্রতলের ক্ষেত্রফল এই যে তুমি মাত্র বের করছো, এই যে এটা পাই আর এল। বুঝতে পারছো? এখন এটা দিয়ে তুমি বের করে নিতে পারবা, কমন টমন নিয়ে যেভাবে লিখতে মন চায় লিখবা। আয়তনটা কি আসবে? আয়তন হচ্ছে আমরা জানি যে ক্ষেত্রফলের সাথে তুমি যদি উচ্চতা গুণ করে দাও, এই যে ভূমির ক্ষেত্রফল আর এর সাথে তুমি যদি উচ্চতাটা গুণ করে দাও, তাই না? এই যে ভূমির ক্ষেত্রফল ইনটু উচ্চতা, তো এইটা দিয়ে বুঝাবে এই যে এই টোটাল এই যে এরকম যে সিলিন্ডার আকৃতি পাবা সেটার আয়তন। বাট তোমার তো এটা কোণক, তাহলে ওইটা না, এটার সাথে কি হবে 1/3 আসবে। তো এটা বাংলা ভাষায় লিখি আগে যে এই যে ভূমির ক্ষেত্রফল ইনটু উচ্চতা, ভূমির ক্ষেত্রফল ইনটু উচ্চতা, এটা দিয়ে তুমি পাচ্ছ সিলিন্ডারের আয়তন। বাট তোমার কোণক আসবে হচ্ছে এটার 1/3, এটা আসবে কি 1/3। দেখো এই ছিল হচ্ছে সিলিন্ডার আর এই ছিল হচ্ছে কোণক। এখন বাকি দুটো তুমি যদি একটু দেখে ফেলো, প্রিজম আর পিরামিড, তোমার কাছে এই সূত্রগুলো কোনো ব্যাপারই লাগবে না, আমি একটু তাড়াতাড়ি দেখাই দিই। হ্যাঁ, তো এখন দেখো আমরা দেখো হচ্ছে প্রিজম আর পিরামিডটা পাশাপাশি, এটা হচ্ছে প্রিজম আর এটা হচ্ছে পিরামিড, তোমরা তো চিনোই। আর প্রিজমের হচ্ছে এখানে আমি যে বাহুটা দিচ্ছি এটা একটা ত্রিভুজ দিচ্ছি, তাই না? এই বাহু হচ্ছে ত্রিভুজ দিচ্ছি, এটা চতুর্ভুজ, পঞ্চভুজ, ষষ্ঠভুজ, যে কোনো বহুভুজ হবে। ঠিক একইভাবে পিরামিডের ক্ষেত্রেও ভূমি যে কোনো কিছুই হবে। তো আগেরটার সাথে এটার কেন কম্পেয়ার করে পড়াবো, সিলিন্ডারে যেমন কি ছিল এরকম খাড়া, আর কোনো কি ছিল সেম ভূমি, বাট আসলে একটা চুক্কা হয়ে গেছিল। তুমি খেয়াল করে দেখো প্রিজম আর পিরামিডের কাহিনী কিন্তু সেম। প্রিজমে হচ্ছে এখানে দুইটা ভূমি, নিচে যেটা থাকবে উপরেও সেম টু সেম থাকবে। পিরামিডের ক্ষেত্রে একটাই থাকবে, উপরে চুক্কা হয়ে যাবে। তার মানে আগের দুইটার সাথে একটু রিলেট করা যাচ্ছে, ফর্মুলাগুলো রিলেট করা যায়। কিভাবে রিলেট করা যায়? এই যে ভূমির ক্ষেত্রফল, এখন ভূমি আমি তো বললাম ভূমি কিন্তু শিওর না, এটা ত্রিভুজ হতে পারে, চতুর্ভুজ হতে পারে, পঞ্চভুজ হইতে পারে, ওইটার উপর বেস করে ক্ষেত্রফলটা বের হবে। তো এটার কিন্তু কোনো নির্দিষ্ট সূত্র নাই, ভূমির জন্য নির্দিষ্ট সূত্র নাই। তো তোমাদের জন্য বলে রাখবো যে তোমরা এই ক্ষেত্রফলের সূত্রগুলো মাথায় রাখবা, ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে বের করতে হয়, চতুর্ভুজেরটা কিভাবে বের করতে হয়, আর সুষম এই যে বহুভুজের ক্ষেত্রফল ওই যে na²/4 cot 180 ডিগ্রি বাই n, এটা দিয়ে কিন্তু মানে বহুভুজের ক্ষেত্রফল যেগুলো সুষম ওগুলা ক্ষেত্রফল বের করা যায়, এটা মাথায় রাখবা। সেম কাহিনী এই পিরামিডের ক্ষেত্রেও, এটা কোনো নির্দিষ্ট সূত্র নাই বা নেই, তাই না? আচ্ছা এখন দেখো আমরা দেখবো হচ্ছে পার্শ্বতলের ক্ষেত্রফল। কি দেখবো হচ্ছে পার্শ্বতলের ক্ষেত্রফল। তো পার্শ্বতলের ক্ষেত্রফল আমরা কিভাবে বের করতাম মনে পড়ে? আগেরটার সাথে একটু দেখো, আগেরটা দেখো যে পার্শ্বতল মানে কি বক্রতলই তো, তাই না? এই বক্রতলের ক্ষেত্রফলটা আমি বের করতাম এই যে ভূমির পরিধি নিয়ে, ভূমির পরিধি আর উচ্চতা। এখন ত্রিভুজের তার পরিধি হয় না, তো এটা কি আসবে জানো? ত্রিভুজ বা চতুর্ভুজের তার পরিধি হয় না, এটা আসবে হচ্ছে, এটা সাদা কালি দিয়ে লিখে দিই, এটা আসবে হচ্ছে ভূমির পরিসীমা। ভূমির পরিসীমা দেখো ওই সিলিন্ডারের মতনই কিন্তু, ইনটু উচ্চতা। বুঝতে পারছো? এই হচ্ছে আমাদের বক্রতলের ক্ষেত্রফল বা পার্শ্বতলের ক্ষেত্রফল। পার্শ্বতল, এখানে আর বক্রতল নাই, এগুলোকে বলা পার্শ্বতল। বক্রতল যে বাঁকায় যায়, এখানে এগুলো তো এই তলগুলা বাঁকাতল না, পার্শ্বতল বলা হয়। ঠিক আছে, আবার বলি, সিলিন্ডার আর কোনকে বলবো বক্রতল, আর বাকিগুলাতে বলবো পার্শ্বতল, বাট একই কাহিনী। এখন সিলিন্ডারে যেমন এই যে ভূমির পরিধি ইনটু উচ্চতা, আর এখানে তুমি লিখতেছো ভূমির পরিসীমা ইনটু উচ্চতা। সিলিন্ডার থেকে যখন কোণকে গেছিলা ওইখানেও যেমন বক্রতলের ক্ষেত্রফল লিখছিলা, ওইটা লিখছিলা যে সেম ভূমির পরিধি ইনটু উচ্চতার জায়গায় বসলাম হেলানো উচ্চতা আসবে, আর এটা আসবে হাফ। ঠিক একইভাবে এখন আমরা যাবো হচ্ছে পিরামিডে, পার্শ্বতলের ক্ষেত্রফল, এটাও আসবে এই যে এটার মতন ভূমির, এখানে তো আর আমরা কি লিখবো পরিধি না, এখানে আমরা লিখবো কি বলতো পরিসীমা। আর ওই যে উচ্চতার জায়গায় কি আসবে বলতো হেলানো উচ্চতা। বাট ওই যে কোনকে কি হচ্ছিল বলতো হাফ আসতেছিল না, এখানেও সেম এই হাফ। দেখো আমরা পিরামিডে দেখো এই সূত্র দিয়ে আজকে তো অঙ্ক করলাম, হাফ ইনটু ভূমির পরিসীমা ইনটু হেলানো উচ্চতা। বাট আমি জানি তোমরা কিন্তু এরকম রিলেট এর আগে হয়তো বা কেউ করো নাই, যারা নতুন আর কি 9 পড়তেছো। আচ্ছা এখন দেখো সমগ্রতলের ক্ষেত্রফল, এখানে সমগ্রতলের ক্ষেত্রফল কি আসবে? দুইটা ভূমির ক্ষেত্রফল, দুইটা ভূমির ক্ষেত্রফল, এর সাথে যুক্ত হবে কে? দুইটা ভূমির ক্ষেত্রফল, দেখো ভূমি তো দুইটা তাই না, এর সাথে যুক্ত হবে এই যে পার্শ্বতলের ক্ষেত্রফল, এই যে পার্শ্বতলের ক্ষেত্রফল। এরপর তোমার সূত্রটা দেখতে যেমন আসবে, দেখতে যেমনই হোক। পার্শ্বতলের ক্ষেত্রফল দেখো আবার এটা ভূমির পরিসীমা ইনটু উচ্চতা, ভূমির পরিসীমা ইনটু উচ্চতা বসাই দিবা, যেমন আসুক দেখতে।
ঠিক আছে, কিছু কমন গেলে কমন টমন নিয়ে নিবা। এইখানেও তাহলে কি আসবে দেখো তো, দেখো সমগ্রতলের ক্ষেত্রফল যখন কি বের হইতো, এখানেও সেম ভূমির ক্ষেত্রফল ইনটু বক্রতলের ক্ষেত্রফল। বাট দেখো কোনকে কিন্তু ভূমি, এখানে দেখো পিরামিডের ভূমি দুইটা আসতো, যে 2 ইনটু ভূমির ক্ষেত্রফল, কোনকে আসতো একটাই, কোনকে কি একটাই। তুমি খেয়াল করে দেখো তোমার পিরামিডেও কিন্তু ভূমি একটাই, তার মানে প্রিজমে যে ভূমির সাথে একটা 2 গুণ করলা, এখানে আর এটা লাগবে না, এখানে জাস্ট হবে কি একটা ভূমির ক্ষেত্রফল, ভূমির ক্ষেত্রফল প্লাস এই যে এই 500 তলের ক্ষেত্রফল। 500 তলের ক্ষেত্রফল আবার জানো তোমরা, হাফ ইনটু ভূমির পরিসীমা ইনটু হেলানো উচ্চতা। ঠিক আছে, এই যে 500 তলের ক্ষেত্রফল। এখন দেখো আয়তন, আয়তন আমাদের কি হয় সবসময়, এই যে ক্ষেত্রফলের সাথে আমাদের উচ্চতা গুণ করে দিতে হয়। তার মানে আমরা লিখতে পারি যে ভূমির ক্ষেত্রফল ইনটু উচ্চতা, ভূমির ক্ষেত্রফল ইনটু উচ্চতা। সিলিন্ডারেও সেম ছিল, ভূমির ক্ষেত্রফল ইনটু উচ্চতা, বাট সিলিন্ডার আর কোনকটা আলাদা। কোনকের ক্ষেত্রে আসছিল আয়তনের 1/3। ঠিক একইভাবে প্রিজমেরও আর পিরামিডের মধ্যেও একই সম্পর্ক, পিরামিডের আয়তনটা আসবে প্রিজমের 1/3, অর্থাৎ 1/3। এটা কি আসবে বলতো, ভূমির ক্ষেত্রফল ইনটু উচ্চতা। বুঝতে পারছো, শুধুমাত্র 500 তলে উচ্চতার জায়গায় আসবে হেলানো উচ্চতা, আর বাকি জায়গায় এখানে উচ্চতা উচ্চতাই, এখানে উচ্চতা এখানে উচ্চতা। ঠিক আছে, আই হোপ তোমরা এই যে এই 4টা কাহিনী, সিলিন্ডার আর কোনকের সম্পর্কটা কিরকম ভাবে হয়, সেম রিপিট সম্পর্ক প্রিজম আর পিরামিডের মধ্যেও আসে, এটা তোমরা একটু রিলেট করতে পারছো, তাহলে তোমাদের এখন সূত্রগুলো মনে রাখতে সুবিধা হবে। তো লাস্ট হচ্ছে আমাদের থাকে গোলক। তো গোলকেরটা হচ্ছে তোমরা মোটামুটি একটু সহজ লাগে তোমাদের, বাট মনে রাখো গোলকের কনসেপ্ট কিন্তু 9, 10 ইন্টারমিডিয়েটও অনেক লাগে, সবকিছু ভুলে যাওয়া মানা যায়। অনেকে হুট করে পিরামিডের ক্ষেত্রফল, 500 তলের ক্ষেত্রফল এগুলো মনে রাখতে পারে না, মানতে পারি, বাট ইন্টারমিডিয়েটে তোমাদের এইগুলো কিন্তু লাগবে। ঠিক আছে, যে গোলকের আয়তন, 500 তলের ক্ষেত্রফল, ফিজিক্সের ক্ষেত্রে তোমাদের অনেক বেশি লাগে, তো এগুলো ভোলা যাবে না। তো গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল, পৃষ্ঠতলের ক্ষেত্রফল হচ্ছে আমাদের 4πr²। গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল আসে 4πr², আর অর্ধগোলক কি আসবে, এই যে 4πr² এর অর্ধেক, এটা হয়ে যাবে 2πr², আর আয়তনটা হচ্ছে 4/3πr³। তো দেখো তোমাদের আমি যদি বলি এই পাঁচটা মৌলিক ঘনবস্তু কি কি, গোলক সবার আগে, বাট আমি সবার লাস্টে দেখাইছি, গোলক, এরপর হচ্ছে তোমাদের কি বলতো সিলিন্ডার কোনক, এরপরটা হচ্ছে প্রিজম পিরামিড। এই 5টা নিয়ে তোমাদের কোনো ডাউট আসছে কিনা, ফর্মুলাগুলো নিয়ে ডাউট না থাকলে আমরা এখন সামনে আগায় যৌগিক ঘনবস্তু শেষ করে ফেলবো। ঠিক আছে, 2টা ক্লাস, মানে আজকে ক্লাসের পরে আরেকটা ক্লাস লাগবে, বাট আপাতত আমরা যৌগিক ঘনবস্তুর 2টা প্রশ্ন সলভ করব। প্রথম প্রশ্ন কোনটা বলতো, প্রথম প্রশ্ন হচ্ছে আমাদের 9 নাম্বার প্রশ্ন। তো এখন দেখো আমরা তাহলে প্রশ্ন পড়ি। তো এখানে বলা হচ্ছে চিত্রের যৌগিক ঘনবস্তুর, ভিডিও চলে তো, চিত্রের যৌগিক ঘনবস্তুটির নিম্নাংশের ভূমির ব্যাস। দেখো এই যে একটা ঘনবস্তুর, এটা উপরের অংশ, এটা নিচের অংশ, নিচের অংশটা একটা সিলিন্ডার, নিচের অংশটা কি একটা সিলিন্ডার। এই সিলিন্ডারের এই যে ব্যাসার্ধ জানতে হয় আর উচ্চতা জানতে হয়, সিলিন্ডারে তোমাকে আর ব্যাসার্ধ বাট ব্যাস দেওয়া 4 মিটার, তার মানে ব্যাসার্ধ তুমি জানো। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট, আমরা ব্যাসার্ধ জানি, তার মানে 2, আর উচ্চতাটা তোমাকে দেওয়া, সিলিন্ডারের উচ্চতা তোমাকে দেওয়া, ভালো কথা। এখন বলতেছে উপরের অংশের, এই যে উপরের অংশ, উপরের অংশটা কি বলতো, একটা কোনক, তার মানে আমরা নিচেরটা বলতে পারি এটা একটা সিলিন্ডার বা ব্যালন, আর এটা কি বলতো, এটা একটা কোনক, সংক্ষেপে লিখলাম সি আর কো। উপরের অংশে হেলানো উচ্চতা 3 মিটার, উপরের অংশের এই যে এই উপরের অংশের যে হেলানো উচ্চতাটা, এই যে হেলানো দৈর্ঘ্যটা, এই এল, এটা হচ্ছে 3। ঠিক আছে, এই সিলিন্ডারের উচ্চতা হচ্ছে 5, আর ব্যাসার্ধ হচ্ছে আমাদের এই যে আর হচ্ছে 2। এখন দেখো সিলিন্ডারেরও যেই ব্যাসার্ধ, কোনকটারও কিন্তু সেম ব্যাসার্ধ, চিত্র দেখে বোঝা যাচ্ছে, নিচে যেই বৃত্ত উপরেও কিন্তু সেই বৃত্তটা, মানে কোনকেরও ওই একই ভূমি, সিলিন্ডারের ভূমি আর কোনকের ভূমিটা সেম। আচ্ছা, তো এখন প্রথম প্রশ্ন, ঘনবস্তুটি নিম্নাংশের বক্রতল রং করতে, যে ঘনবস্তুর নিম্নাংশ অর্থাৎ কি সিলিন্ডার, সিলিন্ডারের বক্রতল কাকে রং করবা, বক্রতল রং করতে প্রতি বর্গমিটারে এত টাকা খরচ হলে কত টাকা লাগবে। তার মানে তোমাকে সোজা ভাষায় সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল জানতে চাচ্ছে না, সিলিন্ডারের
মানে কত টাকা খরচ হবে সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল বের করব, 1 বর্গ মিটারে এত টাকা খরচ, টোটাল কত খরচ হয় এটা বের করব। তার মানে সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল, সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল দেখো কিভাবে মনে করার চেষ্টা করবা। এই হচ্ছে সিলিন্ডার, সিলিন্ডারের বক্রতল না, সিলিন্ডারটাকে আমরা কেটে, সিলিন্ডার হচ্ছে একদম বেসিক মনে করবা, এটা তোমার প্রথম ঘনবস্তু, এটা চিন্তা করবা। সিলিন্ডারটাকে কেটে আমরা যদি এরকম ছড়াই দিই তাহলে হচ্ছে আমরা এরকম আয়ত পাবো, তাই না? কেটে বা ছড়াই দিলেই আয়ত। এটা হচ্ছে আমাদের সেই ভূমির পরিধি, ভূমির পরিধি অর্থাৎ এটা আমাদের আসবে 2 পাই আর, আর এটা আসবে এইচ। তাহলে আমাদের বক্রতলের ক্ষেত্রফল আসবে হচ্ছে 2 পাই আর এইচ। কেন এভাবে মনে করাচ্ছি? কারণ বিষয়টা হচ্ছে তুমি তো রোবটের মতন এরকম ছক মুখস্থ করে যেতে পারবে না পরীক্ষা হলে, তখন মিলাই ফেলবা তো। এই জন্য একদম বলতেছি বেসিক সিলিন্ডার, সিলিন্ডার থেকে কোনকে ট্রান্সফার হবা, সিলিন্ডার কোন যেভাবে ট্রান্সফার হয় ঠিক একইভাবে হচ্ছে প্রিজম আর পিরামিড ট্রান্সফার হবে, ঠিক আছে? আচ্ছা, তো আমরা বুঝতে পারতেছি যে আমাদের এই সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 2 পাই আর ইন্টু এইচ। তাহলে আমরা বের করে ফেলি 2 পাই আর এইচ। এখানে আমাদের কি কি দেওয়া ছিল দেখো তো, আর ব্যাসার্ধ, এই আর কত দেওয়া ছিল বলো তো? ব্যাস 4 মিটার, তার মানে এটা আসবে আমাদের 4/2 মিটার, অর্থাৎ 2 মিটার। আর এইচ উচ্চতা, এটা আসবে হচ্ছে 5 মিটার। ঘাড় ব্যথা করতেছে বুঝছো? আচ্ছা, তো এটা হচ্ছে এত বর্গ একক। আমরা যেহেতু বসাই দিই 2 ইন্টু 3.1416 ইন্টু ব্যাসার্ধ হচ্ছে 2, উচ্চতা হচ্ছে 5, এত বর্গ মিটার। তো এটা ক্যালকুলেট করে কত আসবে? 62.832 বর্গ মিটার। আচ্ছা, তো এখন আমাদেরকে কি বলছিল? বলছিল যে রং করতে প্রতি বর্গ মিটার 450 টাকা খরচ হবে। তাহলে আমরা ডাইরেক্ট লিখে দিই, হলে মোট কত খরচ হবে, তাহলে ডাইরেক্ট লিখে দিই যে সুতরাং মোট খরচ 1 বর্গ মিটারে খরচ হবে 450, তাহলে এতটা খরচ হবে 62.832 এত টাকা। তো 450 ইন্টু 62.832, তো এটা আসবে হচ্ছে আমাদের 2827.4 টাকা। বুঝতে পারছো? আচ্ছা, এখন আমরা দ্বিতীয় প্রশ্ন যাই। এখন বলছে ঘনবস্তুটি সমগ্র তলের ক্ষেত্রফল কত? কোন ঘনবস্তুটি? যৌগিক ঘনবস্তুর। এখানে স্পেসিফিক বলা নাই তো, নিম্ন অংশ উপর অংশ এগুলো তো বলা নাই, জাস্ট বলছে ঘনবস্তু। আর তোমার চিত্র ঘনবস্তু হচ্ছে একটা যৌগিক ঘনবস্তু। এটা কি বলছে? সমগ্র তলের ক্ষেত্রফল। এখন দেখো তো সমগ্র তলের ক্ষেত্রফল বলতে কি বোঝানো হচ্ছে? সমগ্র তলের ক্ষেত্রফল দেখো, তার মানে পুরো সিলিন্ডারটা আসবে, দেখো এটা মুছে ফেলি, পুরো সিলিন্ডারটা আসবে, এই সিলিন্ডারের উপর এখানে একটা কোণক আছে। সমগ্র তল তার মানে কি? যে পুরো বক্রতলটা আসবে, কার বক্রতল? সিলিন্ডারের বক্রতল আসবে। সিলিন্ডারের এই যে নিচের অংশে কি আসবে বলতো? ভূমি আসবে। এখন সিলিন্ডারে কিন্তু ভূমি আবার দুইটা হয়, দেখো সিলিন্ডারের একটা জিনিস খেয়াল করো, সিলিন্ডারের যে বক্রতলের ক্ষেত্রফল, সিলিন্ডারের যে বক্রতলের ক্ষেত্রফলে কি হয়? সমগ্র তলের ক্ষেত্রফলে কি আসে? বক্রতলের ক্ষেত্রফল সিলিন্ডারের, আর দুইটা ভূমির ক্ষেত্রফল। বাট আমাদের এখানে ভূমির ক্ষেত্রফল জাস্ট এটাই কাউন্ট হবে কিন্তু, তাই না? কারণ এখান থেকে তো আবার ইয়া শুরু হচ্ছে কোণক, তার মানে আমরা চিন্তা করতেছি এই জায়গাটা ফাঁকা ছিল, ফাঁপা। বুঝতে পারছো? তার মানে আমাদের কি আসবে? সিলিন্ডারের ভূমির ক্ষেত্রফল, সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল, আর কোণকের বক্রতলের ক্ষেত্রফল। ঠিক আছে? তো চলো আমরা তাহলে লিখে দিই 2 নাম্বার। ঘনবস্তুটির সমগ্র তলের ক্ষেত্রফল, তাই না? ঘনবস্তুটির সমগ্র তলের ক্ষেত্রফল। আমি আবার একটু ক্লিয়ার করে দিই, তোমার কাছে ঘনবস্তুটা তো দেখতে দেখতে এমন হবে, তাই না? এই যে এরকম এরকম হবে, তো এইটা আসবে, বাট ভেতরে কিন্তু ফাঁপা, তার মানে এখানে কিন্তু কোনো ভূমি কোনো কিছু কভার হবে না, এটা ফাঁপা থাকবে। এই কারণে এই ক্ষেত্রফলটুকু এখানে কাউন্ট হবে না, এই জন্য একটা ভূমি আসবে। তো ঘনবস্তুটির সমগ্র তলের ক্ষেত্রফল কি আসবে বলতো?
সিলিন্ডারের ভূমির ক্ষেত্রফল প্লাস এরপর হবে সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল, সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল প্লাস কোণকের বক্রতলের ক্ষেত্রফল। তাই না? এখন আমরা জানি সিলিন্ডারের ভূমির যে ক্ষেত্রফলটা এটা হচ্ছে আমাদের পাই আর স্কয়ার, সিলিন্ডারের যে বক্রতলের ক্ষেত্রফলটা এটা হচ্ছে আমাদের 2 পাই আর এইচ প্লাস কোণকের যে বক্রতল এটা কিন্তু খুব ইজি ছিল, পাই আর এল, পাই আর এল। এই হচ্ছে আমাদের অ্যান্সারটা। এখানে তাহলে আমরা বসাই দিই, এখান থেকে কি পাই আর একটা কমন নিয়ে লিখে দিই, তাই না? পাই আর কমন নিয়ে লিখে দিই, তাহলে এখান থেকে আমি পাবো হচ্ছে আর, যেহেতু পাই আর কমন গেলে হচ্ছে 2h, এই হচ্ছে এল। ঠিক আছে, এই হচ্ছে আমাদের রেজাল্টটা আসবে। তো আমরা তাহলে বসে দিই 3.1416 ইন্টু ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ 2, এর সাথে আবার ব্যাসার্ধ 2 ইন্টু 2 ইন্টু উচ্চতা মনে হয় 5, আর এল, এল কি বের করতে হবে না দেওয়া ছিল? এল 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 3 মিটার হেলানোতল দেওয়া ছিল। এল দেওয়া না থাকলে তোমাকে কি করতে হতো বলো তো? এই যে এইখানে সমকোণী ত্রিভুজের কনসেপ্ট খাটায় আগে এল বের করে নিতে হতো। এর আমাদের কি আসে কোণকের বলো তো? রুট ওভার এইচ স্কয়ার প্লাস আর স্কয়ার। বুঝে গেছে? তো আমাদের যেহেতু দেওয়া আছে তাহলে আমরা এখানে বসিয়ে দিই, এল এর মান হচ্ছে 3। তো এটা আমাদের ক্যালকুলেট করে কত আসে? 94.248 বর্গ মিটার। এখানে লিখে দিবা, এটা হচ্ছে এই হচ্ছে সূত্র, এই হচ্ছে বর্গ একক। বুঝতে পারতেছো? তোমাদের যৌগিক ঘনবস্তুর কিন্তু স্পেসিফিক সূত্র তোমরা পাবা না, যেই শেপে আছে পার্ট বাই পার্ট চিন্তা করবা, তারপরেই তোমাদের ফর্মুলা চলে আসবে একা। এখানে লিখছি অ্যান্সার। হ্যাঁ, এখন হচ্ছে দেখো 3 নাম্বার, ঘনবস্তুটির আয়তন নির্ণয় করো। বলো, এই যে টোটাল ফাঁকা জায়গা, তো ফাঁকা জায়গা কি সিলিন্ডারের আছে আবার কোণকেরও আছে, তাহলে আমরা কি লিখতে পারি বলো তো? আয়তন, কার আয়তন? ঘনবস্তুর আয়তন 3। ঘনবস্তুটির আয়তন কি হবে বলো? সিলিন্ডারের আয়তন প্লাস কোণকের আয়তন। এত ঘন একক, আমরা তো সব মিটারেই বসাবো, তাহলে ঘন মিটারে চলে আসবে। সিলিন্ডারের আয়তন বলো, সিলিন্ডারের আয়তন আমাদের কি হয় বলো তো? পাই আর স্কয়ার, এই যে ভূমির পরিধির সাথে উচ্চতাটা গুণ করলেই হবে সিলিন্ডারের আয়তন। কোণকের আয়তনটা কি হবে বলো তো? এই যে ভূমিটার সাথে আমাদের কি করতে হবে? উচ্চতাটা গুণ করতে হয়, বাট এখানে আসবে এটার 1/3। আয়তনের ক্ষেত্রে এইচ বসবে, এখানে আর এল আসছে না, তাই না? এই হচ্ছে এখন রেজাল্ট আমাদের যোগ হবে, এই হচ্ছে আমাদের এত ঘন মিটার। তো এখন তাহলে আমরা এখানে ঠাস করে বসাই দিই। আমরা এখান থেকে কি করতে পারি বলতো? পাই আর স্কয়ারটাকে কমন নিয়ে লিখলে একটু সুবিধা হবে, তাহলে হবে h প্লাস h/3 ঘন মিটার। তো এই ডাটাগুলো তোমরা বসে দাও, 3.1416 ইন্টু আর এর মান হচ্ছে মোস্ট প্রবাবলি 2 ছিল, উচ্চতাটা মনে হয় 5 ছিল, এটা হচ্ছে 5/3। তো এটা বসে দিলে কত পাবা দেখো? 72.2 ঘন মিটার। এগুলোতে প্রায় লিখে দিবা, কথাটা প্রায় লিখে দিলে ভালো হয়। আগের প্রশ্ন লিখে দিবা প্রায়, এত প্রায়। দেখো আমাদের 3টা প্রশ্ন সলভ করা হয়ে গেছে, মানে 9 এর 1 2 3 তিনটাই সলভ করা হয়ে গেছে। আই হোপ তোমরা জিনিসটা বুঝতে পারছো। বুঝতে পারলে তোমাদের কাছে এখন এটাও কোনো ব্যাপার লাগবে না। 10 নম্বর প্রশ্ন, এটাও দেখো একটা কি বলতো? যৌগিক ঘনবস্তু। কি এটা? একটা যৌগিক ঘনবস্তু যে যার আয়তাকার ভূমির উপর, তার মানে দেখো এটা হচ্ছে ভূমিটা হচ্ছে আয়তাকার, বর্গ না আয়তাকার। এর জন্য দেখো দৈর্ঘ্য প্রস্থ দুইটাই দেওয়া, দৈর্ঘ্য আর প্রস্থ কি দেওয়া? 6 আর 4 দুইটাই দেওয়া, বর্গ বললে একটা দেওয়া থাকতো। আচ্ছা, নিচের অংশের উচ্চতা
নিচের অংশটা কি বলতো, এই যে একটা প্রিজম, প্রিজম, আর উপরে কি বলতো, পিরামিড। তার মানে আগে একটু আমরা শিওর হলাম, এটা কি বলতো, প্রিজম, আর এই যে এটা কি বলতো, পিরামিড। পিরামিডের প্রিজমের তুমি আবার কি জানো বলতো, উচ্চতাটা জানো। আর উপরের অংশের ধারের দৈর্ঘ্য, দেখো যে পিরামিডের ধার দিয়ে দিলে কিভাবে অঙ্ক করতে হয়, কিন্তু এটা তোমরা এখন জানো। এই যে এইটা জানো, ধার, হেলানো উচ্চতা না, তুমি জানো ধার 7.5 মিটার। ঠিক আছে, ঠিক আছে, ভালো কথা। এখন আমরা তাহলে অঙ্ক আগাবো। তো প্রথম প্রশ্ন, যে বস্তুটির, ঘনবস্তুটির নিম্ন অংশের চতুর্দিকে, নিম্ন অংশ বলতে কি, প্রিজমকে বোঝাচ্ছে, চারদিকে চতুর্দিকে কি করব আমরা, লোহার পাত লাগাতে হবে। তো প্রতি বর্গমিটারে এত টাকা খরচ হলে মোট কত টাকা খরচ হবে? বলো এখানে কি বের করতে হবে, এক্স্যাক্টলি কি বের করতে হবে বলো। সরি, হ্যাঁ, তো আমাদের এখানে কি বের করতে হবে, 500 তলার ক্ষেত্রফলটা বের করতে হবে। চতুর্দিকে লাগাবো না, সিমেন্ট কোথায় লাগাবো, চতুর্দিকে, নিচের অংশের চতুর্দিকে। তার মানে নিচের অংশে 500 তলার ক্ষেত্রফল তোমার এখানে বের করতে হবে। তো চলো আমরা বের করি। কি, নিচের অংশটার নাম হচ্ছে প্রিজম, প্রিজমের 500 তলার ক্ষেত্রফল। বলো কি আসে, এটা আমাদের কি আসে বলো তো, ভূমির পরিসীমা ইনটু উচ্চতা, ভূমির পরিসীমা ইনটু উচ্চতা। সিলিন্ডারের ক্ষেত্রে কি আসতো, ভূমির পরিধি, কারণ বৃত্ত তো এটা, ভূমির পরিধি ইনটু উচ্চতা। আর এখানে আমাদের আসবে হচ্ছে ভূমির পরিসীমা ইনটু উচ্চতা। তাহলে আমরা লিখে দিই যে প্রিজমের 500 তলের ক্ষেত্রফল হচ্ছে ভূমির পরিসীমা ইনটু উচ্চতা। আচ্ছা, এখন এটা ভূমিটা হচ্ছে আয়ত, তাহলে আয়তাকার ভূমি যেহেতু আয়ত, এটার ক্ষেত্রফল কি আসবে বলতো, দৈর্ঘ্য ইনটু প্রস্থ। আর যেটা তোমাকে প্রশ্ন দেওয়া এ আর বি, তার মানে আমরা লিখতে পারি যে ভূমির পরিসীমা, সরি, দৈর্ঘ্য ইনটু প্রস্থ তো ক্ষেত্রফল, ভূমির পরিসীমা। তাহলে আমরা কিভাবে পাবো বলতো, আমাদের 4টা বাহু যোগ করতে হবে, তাই না? দেখো, এটা যদি হয় দৈর্ঘ্য আর এটা যদি হয় প্রস্থ, তাহলে দৈর্ঘ্য প্রস্থ, দুইটা দৈর্ঘ্য আর দুইটা প্রস্থ কি হবে আমাদের, যোগ হবে। তাহলে পরিসীমা কিন্তু তোমরা এইভাবে সূত্র শিখছো যে 2 ইনটু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এভাবে শিখছো না, ভূমির পরিসীমা, দুইটা দৈর্ঘ্য আর দুইটা প্রস্থের যোগফল। এখন এটার সাথে আমাদের কি হবে বলতো, উচ্চতাটা গুণ হবে, ইনটু উচ্চতা। তো দেখো আমরা তাহলে উঠাই দিই, তাহলে এই হচ্ছে 2, দেখো দৈর্ঘ্য কত ছিল ভূমির, এই যে আয়তাকার ভূমির দৈর্ঘ্য প্রস্থ 6 আর 4, এটার সাথে আমার গুণ হবে এই যে উচ্চতাটা। প্রিজমের উচ্চতা কত, নিচের অংশের উচ্চতা 7 মিটার, তাই না? এটা হবে কত, 7 মিটার। আচ্ছা, এখানে একটু বাংলিশ চলে আসছে, হ্যাঁ, বাট এটা ঠিক আছে, এটা 6 মিটার, এটা 4 মিটার, এটা হচ্ছে ইংলিশে হবে 7 মিটার, আর এই যে ধারের দৈর্ঘ্য হবে 7.5, এটা একটু ইংলিশে হবে, আমি ভুলে বাংলা লিখে দিচ্ছি। আচ্ছা, এই ইনটু হচ্ছে 7, তাহলে এই হচ্ছে আসতো কি, বর্গ একক। তাহলে এখন আসবে কি বলতো, বর্গ মিটার। বলো এটা কত আসে, দেখো 140 বর্গ মিটার। এখন আমাদের কি বের করতে হবে বলো, প্রতি বর্গ মিটারে পাত লাগাতে খরচ 2250 টাকা। তাহলে ডাইরেক্ট লেখো, সুতরাং মোট খরচ, আই হোপ এগুলো তো আমার আর করতে হবে না, 2250 এর সাথে 140 গুণ হবে এত টাকা, শেষ, এটা এখানে। হ্যাঁ, পরের প্রশ্ন, যে ঘনবস্তুটির উপরের অংশের ক্ষেত্রফল নির্ণয় করো। কিসের, উপরের অংশের, এই যে উপরের অংশটা কি বলতো, পিরামিড। তো উপরের অংশের ক্ষেত্রফলটা হচ্ছে কি বলতো, একটা প্রিজমের বক্রতলের ক্ষেত্রফল, প্রিজমের বক্রতল না, 500 তলের, সরি কি বলতেছি, পিরামিডের 500 তলের ক্ষেত্রফল। তো আমাদের এখন পিরামিডের 500 তলের ক্ষেত্রফলটা বের করতে হবে। এখন পিরামিডটা আমরা একটু আঁকার চেষ্টা করি, শুধু পিরামিডটা কি রকম আসছে, পিরামিডটা হচ্ছে একটা, পিরামিডের যে ভূমিটা কিন্তু একটা আয়ত, মনে রেখো কথাটা বুঝো, এটা হচ্ছে আয়ত। তুমি এই দৈর্ঘ্য প্রস্থ জানো, তা আমি যদি এই আয়তের নামকরণ করি এ বি সি ডি, তো তুমি এ বি আর বি সি এই দৈর্ঘ্য জানো 6 আর 4, তাই না? মোস্ট প্রবাবলি 6 আর 4 ছিল। হ্যাঁ, এখন এটা যেহেতু পিরামিড,
এই হচ্ছে একটা শীর্ষ আছে। তো এখন তার মানে এখানে দেখো এটা যদি শীর্ষ হয় তাহলে দেখতে হচ্ছে এমন। কথাটা বুঝতেছো? এখন এখানে কয়টা কি হচ্ছে ত্রিভুজ, আমাদের বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে কি, এখানে যে পার্শ্বতলের ত্রিভুজগুলো হচ্ছে এই ত্রিভুজগুলোর ক্ষেত্রফলের সমষ্টি। তো এখানে এরকম 4টা ত্রিভুজ উৎপন্ন হচ্ছে। 4টা ত্রিভুজে এখন দেখো এই বাহুটা আর এই পিছনের ওই বাহুটা কি সেম, তাই না? তোমাকে আবার কি ধারের দৈর্ঘ্য দেওয়া, কি দেওয়া, এই যে একটা ধারের দৈর্ঘ্য, এটা ধরো নাম দিলাম ও। তুমি ও বি দৈর্ঘ্যটা জানো, ধার দেখো খেয়াল করো তুমি, এই 3 নাম্বার, তাই না? ধার ও বি, ও বি এটা হচ্ছে কত দাও বলো? ধারের ধারের দৈর্ঘ্য হচ্ছে 7.5 মিটার, 7.5 মিটার। তো এখন তোমাকে আমি যদি জিজ্ঞাসা করি ও এ বি এই ত্রিভুজের ক্ষেত্রফল কত, বলতে পারবা? তোমার এই ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রফল যদি বের করতে চাও, ত্রিভুজের ক্ষেত্রফল কি হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা, তোমাকে তাহলে এখন কি করতে হবে বলো তো? তোমাকে এখন এই যে এখান থেকে একটা লম্ব টানতে হবে, তাই না? কি করতে হবে? লম্ব টানতে হবে। এখন এই লম্বটা তুমি যদি পেয়ে যাও তাহলে যে হাফ ইনটু যে ভূমি আর উচ্চতা গুণ করলে ও এ বির ক্ষেত্রফল পেয়ে যাবা। বাট আগে দেখো এটা নাম দিলাম এম বিন্দুতে ছেদ করলো। বাট আগে আমাকে বলো ও এম এর মান কত? ও এম এর মান কিন্তু তুমি জানো না। বাট এখন এই জিনিসটা দেখো, যেহেতু প্রিজমটা একদম খাড়া, মানে প্রিজমটা তো সোজাই, মানে এরকম হেলানো প্রিজম না, তার মানে আমরা কিন্তু এখানে লিখতে পারতেছি, দেখো ও এমটা তো লাগবে, তাই না? এখন আমরা জানি হচ্ছে ওবি, ওবি হচ্ছে 7, এই যে এইটা জানি, এটা বের করতে হবে। তুমি আমাকে এরকম বিএম এর মানটা বের করে দিতে পারবা? দেখো আমাদের বিএম কি আসবে, দেখো তো বিএমটা কিন্তু আমাদের এ বি এর অর্ধেক। বিএমটা কি আমাদের এ বি এর অর্ধেক। তো এখানে আমরা একটু উঠাই দিই, এখানে আমাদের এ বি বলতে আমরা বুঝাচ্ছি দৈর্ঘ্যটা। দৈর্ঘ্যটা হচ্ছে আমাদের কত দেওয়া বলো তো? দৈর্ঘ্য দেওয়া ছিল আমাদের 6 আর প্রস্থ দেওয়া হচ্ছে 4 ছিল। এটা হচ্ছে আমাদের 6 মিটার, আর প্রস্থ যেটা বিসি বুঝাচ্ছি এটা হচ্ছে আমাদের 4 মিটার। ঠিক আছে? তো আমাদের দেখো বিএমটা আমাদের বের হয়ে যাচ্ছে, এটা আমাদের কত আসবে বলতো? AB/2, এবির মান হচ্ছে 6/2, তার মানে হচ্ছে 3 মিটার। তাহলে এখন দেখো তুমি যদি বিএম জানো আর ও এম বের করতে হবে, ওবি জানো, তার মানে আমরা এই যে ত্রিভুজ ও বি এম হতে, ত্রিভুজ ও বি এম হতে, তো ওবিএম হতে আমরা কি লিখতে পারি দেখো তো? এখানে ওবিএম এর অতিভুজটা কি বলতো? ওবি। তার মানে আমরা লিখতে পারি ওবি স্কয়ার ইকুয়াল টু কি আসবে বলতো? ও এম স্কয়ার প্লাস বিএম স্কয়ার। আমার কি লাগবে? আমার লাগবে হচ্ছে ও এম। তার মানে আমরা লিখতে পারি যে ও এম স্কয়ার ইকুয়াল টু হচ্ছে ওবি স্কয়ার মাইনাস বিএম স্কয়ার। তো আলটিমেটলি আমরা ও এম লিখতে পারি, এটাকে রুট করে দেব। ওবি স্কয়ারের মান কত? ওবি 7.5, বিএম স্কয়ারের মান কত? 3 স্কয়ার। তো দেখো কত আসবে? 0.87। ঠিক আছে? তো এখন যেহেতু আমরা লম্ব পেয়ে গেছি, যেহেতু আমরা কি পেয়ে গেছি? লম্ব পেয়ে গেছি, তাহলে এখন আমাকে বলতে পারো ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রফলটা কি? বলো ত্রিভুজ ও বি এর ক্ষেত্রফলটা কি হবে? হাফ ইনটু ভূমি, ভূমি কি এ বি, হাফ ইনটু ভূমি ইনটু হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা কি বলো? উচ্চতা হচ্ছে ও এম, এত বর্গ একক। এ বি কত বলো? এ বি হচ্ছে আমরা দৈর্ঘ্য ধরে নিছি মানে 6, আর ও এম কত আসছে আমাদের দেখো 6.87, এত বর্গ মিটার। কত আসে এটা দেখো? আচ্ছা, তো একটা শেষ, একটা না আসলে তুমি দুইটা ক্ষেত্রফল বের করছো, দুইটা ত্রিভুজের। একটা কি জানো? যে ত্রিভুজ ও এ বি, ওই পাশেরও তো বাহুটা হচ্ছে দেখো তো সিডি, তার মানে ওই ওই ত্রিভুজটা, ওই যে ও সিডি ত্রিভুজ আর ও এ বি ত্রিভুজ, মানে এই পাশের ত্রিভুজ আর ওই পাশের ত্রিভুজ দুটো কিন্তু সেম, ক্ষেত্রফল কি আসবে? সেম আসবে। এখন আমাদের টার্গেট হচ্ছে এই ত্রিভুজ ও বি সির ক্ষেত্রফলটা বের করা। তো এটার জন্য আবার কি করতে হবে? সেম ও বি সির ক্ষেত্রফল বের করতে গেলে আমাদের কি করতে হতো বলতো? এই যে এই বিসি বাহুটা মানে ভূমি, আর এই যে লম্ব জানতে হবে। কি জানতে হবে? লম্ব। তো আমি নামকরণ করলাম এটা এন, এটা কি করলাম? এন। তুমি এখন আমাকে ও এন বের করে দাও।
এই যে তুমি কিন্তু আবার ধার জানো ওবি, সেম আবার একইভাবে অঙ্কটা শুরু করবা, যে আবার দেখো তুমি জানো ওবি যে ধার এটা হচ্ছে 7.5 মিটার, এটা হচ্ছে ওবি হচ্ছে 7.5 মিটার। দেখো বিএন এটা কি বিসির অর্ধেক, বিএনটা কি হয়ে যাবে বিসির অর্ধেক, যেহেতু লম্ব টানা হয়ে গেছে, তাই না? আমি আবার বলতেছি এটা কেন অর্ধেক হচ্ছে, কারণ তোমার পিরামিডটা সোজা পিরামিড, এরকম বাঁকা না, ঠিক আছে? এই জন্য বাঁকা হইলে আমাদের কি হতো, আমরা যদি শীর্ষ থেকে লম্ব টানতাম তাহলে হচ্ছে আমাদের এই বাহুর 2 ভাগ হয়ে যেত না, বাহুটা সোজা দেখে আমাদের বাহুটা 2 ভাগ হয়ে যায়, বুঝতে পারছো? আমাদের এই সোজা পিরামিড গুলাই বা প্রিজম গুলাই দিয়ে থাকে প্রশ্নে। বিএনটা আমাদের কি আসবে বলতো, এই বিসি এর অর্ধেক, মানে বিসি এর হাফ। বিসি কত বলো, ওই 4 এর অর্ধেক, মানে 4/2 অর্থাৎ 2 মিটার। যেহেতু এখন তুমি ওবি জানো, তারপরে বিএন জানো, এখন ওএন বের করে ফেলতে পারবা না? কি করবা, যে ত্রিভুজ ওবিএন হতে, ত্রিভুজ ওবিএন হতে আমরা কি লিখতে পারি, অতিভুজটাকে, অতিভুজ হচ্ছে ওবি, ওবি স্কয়ার ইকুয়াল টু একা কি হবে বলতো, ওবি স্কয়ার একা হবে ওএন স্কয়ার আর বিএন স্কয়ার। তো আমাদের এখান থেকে ওএনটাই লাগবে, তো আমরা এখান থেকে তাহলে কি লিখতে পারি বলতো, ওএন আমরা এটা পাবো রুট ওভার ওবি স্কয়ার মাইনাস বিএন স্কয়ার। একটু ডিরেক্ট লিখলাম, আই হোপ তোমরা বুঝতে পারছো, একই জিনিস বারবার করতেছি কিন্তু। তো এইটা আমাদের বসাইলে ওবি স্কয়ারের মান হচ্ছে 7.5 আর বিএন স্কয়ারের মান আসবে হচ্ছে 2 স্কয়ার। এটা কত আসবে দেখো, 7.33 মিটার। তো এখন তুমি আমাকে বলো তো ত্রিভুজ ওবিসি যেটা আমরা লিখলাম, সরি ওবিএম, হ্যাঁ ঠিক আছে, ওবিএম ত্রিভুজ ওএবি, হ্যাঁ ঠিক আছে। তাহলে এখন আমাদের মেইনলি ক্ষেত্রফল তো লাগবে হচ্ছে, দেখো ত্রিভুজ ওবিসি, এটার ভূমি বিসি আর ওএন উচ্চতা তুমি জানো, তাহলে আমরা কি লিখতে পারি, যে সুতরাং ত্রিভুজ ওবিসি এর ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ঠিক লিখছি? হাফ ইন্টু ভূমি হচ্ছে বিসি আর উচ্চতা হচ্ছে ওএন। তো ভূমি এটা হচ্ছে আমাদের 4 আর উচ্চতাটা আমাদের কত আসলো ওএন 7.33। এত কি, এটা হবে বর্গ একক, এটা আসবে হচ্ছে বর্গ মিটার। বলো কি আসবে, হাফ ইন্টু 4 ইন্টু 7.33, তো 14.66 বর্গ মিটার, ঠিক আছে? বাট তুমি আসলে কি করলা বলো তো, তুমি শুধু এই ওবিসির ক্ষেত্রফলটাই পাও নাই, এই যে বিসির মতন কি এডি বাহু, তো ও এডি যে ত্রিভুজটা এই পাশে ওইটারও ক্ষেত্রফল আসলে এটাই আসবে। তো আমরা আলটিমেটলি কি লিখতে পারি, যে সুতরাং পার্শ্বতলের ক্ষেত্রফল কার, পিরামিডের পার্শ্বতলের ক্ষেত্রফল, এই ক্ষেত্রফলটা আসলে 4টা ত্রিভুজের ক্ষেত্রফল। কয়টা ত্রিভুজের ক্ষেত্রফল, 4টা ত্রিভুজের ক্ষেত্রফল। কোন কোন ত্রিভুজ, ও এ বি, ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রফল প্লাস ত্রিভুজ ও বিসি এর ক্ষেত্রফল প্লাস ও সি ডি এর ক্ষেত্রফল, বাট ও সি ডি আর ও এ বি একই, ও সি ডি এর ক্ষেত্রফল প্লাস ও এ ডি এর ক্ষেত্রফল, ও এ ডি এর ক্ষেত্রফলটা আর এই যে ও বি সি এর ক্ষেত্রফলটা একই, ও এ ডি এর ক্ষেত্রফল। ঠিক আছে, তার মানে আমরা লিখতে পারি কি কি বলো, 20.61 প্লাস 14.66 প্লাস 20.61 প্লাস 14.66, এইটার যোগফলটাই তোমার অ্যান্সার। ঠিক আছে, এটা যোগ করে নেবা। এই হচ্ছে আমাদের কি ছিল, প্রশ্নটা কি ছিল বলো, ঘনবস্তুটির উপরের অংশের
ক্ষেত্রফল। বুঝে গেছে? লাস্ট, ঘনবস্তুটির আয়তন নির্ণয় করো। ঘনবস্তুটির কি বের করতে হবে? আয়তন। ঘনবস্তুটা কি কি নিয়ে তৈরি? পিরামিড আর প্রিজম নিয়ে তৈরি। সরি, প্রিজম আর পিরামিড নিয়ে তৈরি। নিচে প্রিজম, উপরে পিরামিড। তার মানে আমরা লিখতে পারি আয়তনটা কি হবে বলো? ঘনবস্তুটির আয়তন, এটা আসবে হচ্ছে আমাদের প্রিজমের আয়তন প্লাস পিরামিডের আয়তন। আমাকে বলো প্রিজমের আয়তন তোমরা কিভাবে বের করবা? প্রিজমের আয়তন এই যে ভূমির ক্ষেত্রফল আর উচ্চতা গুণ করলে পিরামিড প্রিজমের আয়তনটা হয়ে যাবে, তাই না? ভূমির ক্ষেত্রফল ইনটু প্রিজমের উচ্চতা, এইটা ভূমির ক্ষেত্রফল ইনটু প্রিজমের উচ্চতা। এটা করলে আমরা প্রিজমের আয়তন পেয়ে যাব। আর পিরামিডের আয়তন আমরা কিভাবে পাবো? প্লাস ভূমির ক্ষেত্রফল, ভূমির ক্ষেত্রফল, কথাটা বুঝো। এখন আমার লাগবে কি বলতো? পিরামিডের উচ্চতা লাগবে কিন্তু, বাট এটা করলেই হবে না। এখানে আবার কি হবে বলতো? এটা আবার কি আসবে? 1/3। এই হচ্ছে আমাদের রেজাল্টটা। এখন এখানে তোমরা কি কি জানো দেখো তো। এই ভূমির ক্ষেত্রফলটা বের করতে পারবা? দেখো তো, এই ভূমির ক্ষেত্রফল, এই যে দৈর্ঘ্য ইনটু প্রস্থ, এটা বের করতে পারবা। উচ্চতা, এই যে এই প্রিজমের উচ্চতা তোমাকে প্রশ্নে দেওয়া 7। তার মানে আমাদের প্রিজমের আয়তন নিয়ে কোনো টেনশন নাই, সব ডাটা জানো। পিরামিডের ক্ষেত্রে ভূমি, পিরামিডের যে ভূমির ক্ষেত্রফল এটা কি? এটাই a ইনটু বি, দৈর্ঘ্য ইনটু প্রস্থ। এখন আমার আবার কি লাগবে? পিরামিডের উচ্চতাটা জানতে হবে। কি করতে হবে? পিরামিডের এই উচ্চতাটা, এটা কিন্তু তোমাকে দেওয়া নাই, তোমার প্রশ্ন দেওয়া আছে। এখন দেখো এখান থেকে এটা কিন্তু তোমাদের এখন বের করতে হবে। আমি এত কিছু বলবো না, বের করা শিখেছি। দেখো কিভাবে হবে? পিরামিডের এই যে উচ্চতাটা লাগবে, এই উচ্চতাটা তুমি খেয়াল করো। তুমি এইটা কিভাবে বের করবা? তোমার দেখো এটা, এই হাইটটা তুমি কিন্তু এই যে এই পিরামিডের এই ধারটা জানো, এই যে এটা জানো ধার। তার মানে এখন তোমার এই যে এটা জানতে হবে। এটা কি দেখো তো, এই যে এই পুরো কর্ণের অর্ধকর্ণ জানতে হবে। তার মানে তোমাকে এখন কি করতে হবে? আগে তোমাকে এই যে এই অর্ধকর্ণটা বের করতে হবে, অর্ধকর্ণটা জানতে হবে। এরপর তুমি যদি অর্ধকর্ণ জানো, তাহলে ওই যে আজকে শুরু থেকে শিখছিলা না যে অর্ধকর্ণের স্কয়ার প্লাস কি হবে বলতো? এখানে উচ্চতার স্কয়ার ইকুয়াল টু হবে কি? ধার স্কয়ার। এই যে ধার দেওয়া, ধার দেওয়া। এখন দেখো অর্ধকর্ণ তুমি কিভাবে বের করবা? অর্ধকর্ণ তোমার বের করার জন্য কি করতে হবে? এই যে এই অর্ধকর্ণ জানার আগে তোমাকে আগে পুরো কর্ণটা জানতে হবে। কার? এই যে আমি এখানে করতেছি রাফ, তোমরা এখানে অ্যাপ্লিকেশনে যাবা। অঙ্কটা শুরু করার আগে কি লিখবা? যে ভূমির কর্ণের দৈর্ঘ্য, ভূমিটা কি একটা আয়ত, তো ভূমি তো আয়ত, তাই না? তার লিখবো হচ্ছে আয়তের কর্ণের দৈর্ঘ্য, এটা বের করবা। এই কর্ণ কিভাবে বের হবে? দেখো এটা দেখো, এই আয়ত, এটা কি আয়ত? এটুকু কি বলতো? আয়তের কর্ণ কিভাবে বের হয়? আয়তের কর্ণ বের হয় √a স্কয়ার, দৈর্ঘ্য প্লাস ভূমি স্কয়ার। এখানেও সেম পিথাগোরাসের কনসেপ্ট। এই নিচে এতটুকু তো দৈর্ঘ্য a আর এতটুকু তো প্রস্থ b, তাহলে এটা কিভাবে হবে? এই যে দেখো তো, এখানে তো সমকোণ উৎপন্ন হয়, তাই না? ওইখানে কি হয়? সমকোণ উৎপন্ন হয়, এই যে এখানে। তাহলে এখানে 6 স্কয়ার প্লাস 4 স্কয়ার দিয়ে তুমি কি পাবা? কর্ণ পাবা। বাট তোমার লাগবে যে অর্ধকর্ণ। কি লাগবে? এই যে এইটা লাগবে। এটা বের করার জন্য তোমার অর্ধকর্ণ লাগবে। তাহলে এইটাকে তুমি এখন আবার কি করবা পরে বলো তো? অর্ধকর্ণ বের করবা। এই যে এই যে ডাটা পাবা, ওই ডাটাকে 2 দিয়ে ভাগ দিয়ে অর্ধকর্ণ পাবা। এখন তুমি অর্ধকর্ণ জানো, ধার জানো, তাহলে উচ্চতাটা আবার সমকোণী ত্রিভুজের কনসেপ্ট দিয়ে বের করবা। এরপর তোমার কাছে আর কোনো বাধা নাই।
তাহলে এই যে তোমার কাছে এই যে পিরামিডের উচ্চতাটা বের হয়ে যাবে, এরপর তুমি ঠান্ডা মাথায় বসায় বসা অঙ্কটা করে ফেলবা। এটা তোমাদের স্টেপ। ঠিক আছে, তো আজকের ক্লাসটা এতটুকুই, দেখা হবে নেক্সট ক্লাসে। সবাইকে আল্লাহ হাফেজ।